ওকে, সো আমরা শুরু করি আজকের ক্লাস। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো ইনপুট ট্যাক্স। হ্যাঁ, ইনপুট ট্যাক্স নিয়ে আমরা একাধিক ক্লাস নেব। তো আজকে তার প্রথম ক্লাস ইনপুট ট্যাক্স সম্পর্কে। তো তার আগে আমরা গত ক্লাসের অ্যাসাইনমেন্ট নিয়ে একটু দেখি না, কেস স্টাডি যেটা ছিল। জি স্যার। অল্প কয়েকজন মনে হয় সাবমিট করেছেন, 3জন মেবি, তাই না? আচ্ছা, বাকিদের কি অবস্থা? আপনারা কি মানে স্যার আমরাও দিব স্যার, আমি একটু করার জন্য আমি জি স্যার, আমি সময় পাইনি স্যার, কোচিং চলতেছে তো। বাকিরা? দিব স্যার। আচ্ছা, এটা করে ফেলেন, ইটস ফর ইউ, নট ফর জি মি। জি স্যার, কারণ অবশ্যই হচ্ছে কি, অবশ্যই। যখন ক্লাসের ফাঁকে ফাঁকে আধা ঘন্টা 10 মিনিট, তো অর্থাৎ জি আপনার একটা উইকের মধ্যে অন্তত 1 ঘন্টা হলেও মানে সময় বের করতে হবে জি স্যার। একটু পড়ার জন্য। আর এটা আপনি এখন শুধু ট্রেনিং নিচ্ছেন, পরে সময় করে এগুলো আবার রিভাইজ করলেন হবে না। আপনি ডিউরিং দ্য ট্রেনিং পিরিয়ডে আপনাকে এটা শেষ করতে হবে, তাহলে একটা রিভাইজ আপনার মাথায় থাকবে। আদারওয়াইজ পরে অনেক কিছুই ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। তো একজন, দেখতে পাচ্ছেন স্ক্রিন, তাই না? জি স্যার। আচ্ছা, একজন যিনি সাবমিট করেছেন তিনি আহ, এটা সাবমিট করেছেন, লিখেছেন, ভালো লিখেছেন। বাধ্যকতা কেন হবে, টার্নওভার লিখেছেন, হারানোর যে প্রক্রিয়া, অনলাইন প্রজেক্টের মাধ্যমে আবেদন করতে হবে, ব্যবহারকারী একজন অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তারপর মূসক 2.1 এর মাধ্যমে বিনের জন্য আবেদন করতে হবে। তারপর হচ্ছে যাচাই বাছাই শেষ করে একটা বিন সার্টিফিকেশন নাম্বার সহ একটা বিন সার্টিফিকেশন প্রদান করবেন। নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র, ট্রেড লাইসেন্স, টিম, যা যা প্রয়োজন। ওকে, তো এগুলো জানা থাকা প্রয়োজন সবারই। তারপর নিবন্ধন সংশোধন প্রক্রিয়া কিভাবে করতে হবে, 2.5 এর মধ্যে অ্যামেন্ডমেন্টের জন্য আবেদনটা করতে হয়, অথবা অনলাইনে ডাইরেক্ট অ্যামেন্ডমেন্ট করা যায়। কাগজে আবেদন করলে 2.5 এর মাধ্যমে আবেদনটা করতে হবে। বাতিল প্রক্রিয়া 2.4 এর মাধ্যমে আবেদনের ক্যান্সেলেশনের জন্য বা সাময়িক ব্যবসা স্থগিতকরণের জন্য আবেদন করা যায়। কখন নিবন্ধন প্রক্রিয়া বাতিল করবেন? যদি মনে করেন যে আপনার আহ ব্যবসা শুরু করতে পারেন নাই বা কোনো ইনকাম নাই বা এই ব্যবসা রান করা সম্ভব না, তখন আপনি এই আপনার নিবন্ধনটা বাতিল করতে পারেন। অথবা আপনি যদি নিবন্ধন দেখলেন যে টার্নওভার যে 50 লাখ টাকার সীমা এখন আর নাই, ব্যবসা কমে গেছে, তাহলে আপনি নিবন্ধন বাতিল করতে পারেন। তবে নিবন্ধন বাতিল করার পর যদি দেখা যায় যে আপনি টার্নওভার যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া, রেজিস্ট্রেশন যে থ্রেশহোল্ড 30 লাখ টাকা, এই থ্রেশহোল্ডের মধ্যে থাকেন, এই সীমার মধ্যে, তাহলে কি আপনাকে টার্নওভারের জন্য নিবন্ধন মানে তালিকাভুক্তির আবেদন করতে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? ধরুন জি স্যার। আপনার 50 লাখ টাকার বেশি ট্রানজাকশন ছিল, টার্নওভার ছিল একটা ফাইন্যান্সিয়াল ইয়ার, সেই জন্য আপনি ভ্যাটের নিবন্ধন নিয়েছেন। এবার দেখা গেল যে আসলে টার্নওভার 40 লাখ, 35 লাখ এরকম হয়, তাহলে আপনি নিবন্ধনটা বাতিল করতে পারেন। নিবন্ধন বাতিল করার পর এখন দেখা গেল যে আপনার 35 থেকে 40 বা 45, মানে লেস দেন 50 লাখ আপনার হচ্ছে ইয়ারলি টার্নওভার হয়, তাহলে আপনি কি ওই যে টার্নওভার করের আওতায় আপনাকে আবার এনলিস্টমেন্ট নিতে হবে। আর যদি তার চেয়েও কম হয় তাহলে তো আর নিবন্ধন লাগবে। ওকে, সো এগুলো বলা আছে। তারপর পরবর্তী ব্যাটের কার্যক্রম, উনি একজন নয়ন হোসেন, উনি সাবমিট করেছেন। থ্যাংক ইউ ফর ইউর সাবমিশন। কিছুটা হইলেও আপনি এটা নিয়ে সময় দিয়েছেন, তো এটা আপনার নিজের কাজে লাগবে। আর একজন
টেক্সটাইল এটা উল্লেখ করেছেন কি কি জিনিসগুলো বাস্তবায়ন করতে হবে, উনিও চেষ্টা করেছেন সবকিছু সর্টিং করতে দ্বারা বিধি অনুযায়ী। ম্যানুফ্যাকচার প্রোডাক্ট, দ্যাট লেভেল গুডস, ওকে, অবশ্যই বাধ্যতামূলক। হ্যাঁ, কারণ যেহেতু উনি ম্যানুফ্যাকচারার এবং লিমিটেড কোম্পানি এবং আমদানি করবেন, তাহলে লাস্ট করে পাওয়া গেল কি তার নিবন্ধন তো অবশ্যই নিতে হবে। কিভাবে নিতে হবে? বিন নাম্বার, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, সেটা ব্যাক অনলাইনে নিতে হবে। টার্ন ওভারের জন্য টার্ন ওভার লিঙ্কটা দেওয়া আছে। তারপর কি কি ডকুমেন্ট লাগবে এখানে? হ্যাঁ, ডকুমেন্ট এন্ড ইনফরমেশন, কি কি জিনিসগুলো লাগবে এগুলো উল্লেখ করেছেন। এটা হচ্ছে আপনার আবেদন অ্যামেন্ডমেন্ট প্রসেস, এই প্রক্রিয়ায় অ্যামেন্ডমেন্টটা আবেদন করতে হবে। Okay, that's fine. এবং স্যার আমার একটা স্যার আমার হুম, একটা কোশ্চেন ছিল স্যার, ছোট্ট একটু, এটা বলেন। মাঝখানে যদি একটু পারমিশন দেন। সেটা হচ্ছে স্যার 50 লাখ টাকা ইয়ারলি যেটা বললেন স্যার, টার্ন ওভার 50 লাখ টাকার উপর হলে, তাই না স্যার, মানে নিবন্ধন জি, করতে হবে। স্যার এটা কি জি, স্যার বাধ্যতামূলক স্যার, মানে সরকারি আইন স্যার? আমরা আগের রপ্তানি। ক্লাসের স্লাইডে তো তাই ছিল। ইয়েস, জি স্যার। বাধ্যতামূলক। টার্ন ওভার জি যদি স্যার। আপনার ব্যবসা 50 লাখ টাকার বেশি হয়, তাহলে আপনার ইয়ারলি নিবন্ধন ইয়ারলি। অবশ্যই। জি স্যার। ইয়ার, জি, অবশ্যই স্যার। এটা ওকে হতে স্যার, হবে থ্যাংক ইউ স্যার। ভ্যাটেবল প্রোডাক্ট। কিন্তু যদি এরকম একটা প্রোডাক্ট বিক্রি করেন যার উপর ভ্যাট নাই, আমরা জি স্যার। বলেছিলাম ভ্যাটের আইনে 3টে তফসিল আছে, ফার্স্ট, সেকেন্ড এন্ড জি থার্ড। ফার্স্ট তফসিলের মধ্যে এক্সাম্পশন গুডস এর কথা বলা হয়েছে, যেগুলো ভ্যাট থেকে বাদ দেওয়া হয়েছে, যেগুলোর উপর কোনো ভ্যাট হবে না। তো জি স্যার। ওই পণ্য ছাড়া অন্য পণ্য যদি আপনি বিক্রি করেন এবং তার বার্ষিক সেল যদি আপনার 50 লাখ টাকার বেশি হয়, তাহলে আপনাকে বাধ্যতামূলক ভাবে ভ্যাটের নিবন্ধন দিতে হবে। ওকে, বুঝতে পারছি। তারপরও আরো কিছু বিজনেসের ক্ষেত্রে বলা আছে যে এই টাইপের বিজনেস করলে অবশ্যই আপনার টার্ন ওভার নির্বিশেষে 1 টাকা সেল হলেও আপনাকে কি নিতে হবে? ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে। ও। আমদানি করলেও সেম কন্ডিশন, যদি আপনি আমদানি বা রপ্তানি বিজনেসের সাথে ইনভলভ থাকেন জি বা স্যার। আমদানি বা রপ্তানি ব্যবসা পরিচালনা করেন, তাহলে অবশ্যই আপনাকে সরি ভ্যাটের নিবন্ধন নিতে হবে। ওকে, জি স্যার। সেক্ষেত্রে আবার টার্ন ওভারের নিবন্ধন নিলে হবে না, ভ্যাটের নিবন্ধন নিতে হবে। টার্ন ওভারের অ্যানালিসমেন্ট নিলে হবে না, অবশ্যই আপনাকে ভ্যাটের নিবন্ধন নিতে হবে। সরাসরি ব্যাটে নিবন্ধন। জি স্যার। জি, জি, টার্ন ওভার এটা হচ্ছে ভ্যাট না, এটা একটু কম। ভ্যাটের মধ্যে যারা কি বলে উদ্যোক্তা, তাদেরকে ফেসিলেট করার হুম। জন্য এটা আনা হচ্ছে। রেজিস্ট্রেশন ক্যান্সেলেশন প্রসেস সেম ভাবে একটা আবেদন করা হয়েছে যে রপ্তানির বৈশ্বিক মহামারীর কারণে কাজ চলছে না, তো এই জন্য বাতিল করার জন্য আবেদন করা হচ্ছে। ঠিক আছে, আবেদন এবং এর জন্য যে ফর্মটা উনি ওটা দিয়েছেন, ভালো করেছেন। হ্যাঁ, ভালো হয়েছে। তো এর জন্য অঙ্গীকারনামা দিতে হয়। অঙ্গীকারনামা দিতে হয়, তার জন্য আমি এটা বলেছিলাম যে অঙ্গীকারনামা দিতে হয়, এর স্টাম্পটা দিতে হবে। ঠিক আছে, স্টাম্পে দিতে হবে যে আমি সজ্ঞানে এটা বন্ধ করতেছি, কারণ এই বিজনেসটা আর পরিচালনা করতে পারছি না, কারণ করছে জি না। স্যার। তারপর ওই সম্পর্কে যদি আমার কাছে কোনো ভবিষ্যতে পাওনা বা দেনার উদ্যোগ মানে উদ্যোগ হয়, তাহলে অবশ্যই আমি এটা দিতে বাধ্য থাকি। ওকে, সো ফাইন, তাহলে আমরা কিছুটা আইডিয়া পেলাম। আরেকজন আছে এখান থেকে, একটা অ্যাডভাইজারি অন ব্যাট রেজিস্ট্রেশন লিখেছেন, নিজের সেকশন গুলো উল্লেখ করেছেন, বাধ্যবাধকতা, প্রসিডিউর, রিকোয়ার্ড ডকুমেন্ট, অ্যাপ্লিকেশন ফর্ম থ্রু বিন সার্টিফিকেশন, উনি কিছুটা ট্রাই করেছেন, যদিও অ্যাসাইনমেন্টের পার্টটা আরো বড় ছিল। ওকে, তবে আমরা আশা করব যে আপনারা সবাই এই প্র্যাকটিসটা করবেন। হ্যাঁ, প্র্যাকটিসটা করবেন, কারণ এমন ভাবে এটা ডকুমেন্টটা সাজিয়ে নিজের কাছে রাখবেন যেন আপনি পরবর্তীতে কাজ করতে পারেন। কারণ এটা সবসময় লাগবে। এখন এনবিআর এর ভ্যাট অনলাইনে নিবন্ধিত বিন হোল্ডারের সংখ্যা প্রায় 6 লাখ। তো এর মধ্যে মনে হয় 2-3 লাখ অ্যাক্টিভলি ভ্যাট দেয় আর কি। আর 4 লাখই হইতে পারে সর্বোচ্চ, 50%-এর বেশি হবে না। আর বাকিরা ব্যাট দেয় না বা ওদের কোনো খোঁজ খবরই নেই। ঠিক আছে? অথবা মানে একটা নিবন্ধন নিয়ে রাখছে, আর এর মানে রিটার্ন সাবমিশন বা অন্য প্রসিডিউর মেনটেন করা হয়।
তো এরকম ভবিষ্যতে অনেকের এরকম হতে পারে বা অনেকে ব্যবসা শুরু করেছিল বাট এটা কন্টিনিউ হয় নাই। তো আমাদের ক্ষেত্রে এই দিন ক্লোজিং বা ক্লোজিং এর যে প্রসিডিউর আইন ও বিধি অনুযায়ী এগুলো মেনটেন করে করতে হবে। ওকে, ফাইন। সো আমরা আমাদের আজকের টপিকে চলে যাই, ইম্পোর্ট ট্যাক্স। আমরা বলেছিলাম যে আহ আমরা বিভিন্ন মানে স্পেসিফিক টপিক গুলো নিয়ে আলোচনা করব যেগুলো হচ্ছে দৈনন্দিন ভ্যাটের অ্যাক্টিভিটির জন্য প্রয়োজন। হ্যাঁ, আপনাদের ওয়ার্ডের হওয়ার কিছু নাই, আমরা সবকিছু প্র্যাকটিক্যালি জানি, এগুলো কভার করবো। তবে আজকের পার্টের মধ্যে যেটা থাকছে ইনপুট ট্যাক্স, ইনপুট ট্যাক্স নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে যে সকল ফর্মস এর আলোচনা আসবে তার মধ্যে সেকশন 1, 6.2, 6.2.1, 6.3 রিটার্নের কিছু পার্ট, অর্থাৎ 9.1 এর কিছু পার্ট আসবে। এটার সাথে ডেবিট নোটটাও আসে। তো এটার একাধিক ক্লাস যেতে হবে, আমরা পর্যায়ক্রমে মানে ইনপুট ট্যাক্স এর সাথে রিলেটেড, অর্থাৎ ইনপুট ট্যাক্স মানে পারচেসের সাথে যা কিছু রিলেটেড আছে আমরা সমস্ত ফর্ম, বিধিবিধান 4.3 সহ অপচয় ইত্যাদি যা যা আছে সবকিছু আমরা একাধিক ক্লাসে কভার করে ফেলবো। তাহলে এর মাধ্যমে আপনার পারচেস সাইডে একটা পণ্য, আপনি একটা প্রতিষ্ঠানের মূল অ্যাক্টিভিটি কিন্তু ভ্যাটের তিনটা মডিউলে মানে আপনি ক্যান ডিভাইড। একটা হচ্ছে কি পারচেস, যদি ম্যানুফ্যাকচার হয় তাহলে প্রোডাকশন, আর যদি ম্যানুফ্যাকচার না হয় তাহলে প্রোডাকশন মডিউলটা দরকার নেই। আর বাকি যে এন্টিটি টাইপ রয়েছে, আমরা যদি বলি যে সমস্ত প্রতিষ্ঠানকে মানে ট্যাক্স পেয়ার যারা বিন নাম্বার নিয়েছে তাদেরকে যদি তিনটা এন্টিটিতে ভাগ করি, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, একটা হচ্ছে ট্রেডিং, আর 3 নাম্বারটা সার্ভিসেস। ম্যানুফ্যাকচারিং, ট্রেডিং, সার্ভিসেস। তাহলে উৎপাদনকারী প্রতিষ্ঠান, বাংলায় বলে উৎপাদনকারী প্রতিষ্ঠান, আর হচ্ছে কি ব্যবসায়ী, আর একটা হচ্ছে সেবা প্রদানকারী। এই তিনটা পর্যায়ে হচ্ছে ট্রেডারও বলতে পারি, ট্রেডার বা ব্যবসায়ী, বাণিজ্যিক আমদানিকারক বা হচ্ছে হোলসেলার যারা রয়েছেন তারাই হচ্ছে ট্রেডার। অর্থাৎ যারা পণ্য যেভাবে কিনে নিয়ে আসে সেটাই সেভাবেই পণ্যটা বিক্রি করে, কোন রকম আকার আকৃতি পরিবর্তন মার্জন ইত্যাদি করে না করে বিক্রি করে, তাদেরকে ট্রেডার বলা হয়। তাহলে আমরা যদি সমস্ত বিন হোল্ডারকে যদি এই তিনটা ভাগে ভাগ করি, তাহলে ম্যানুফ্যাকচারিং ছাড়া বাকি ট্রেডার আর হচ্ছে সার্ভিস, এই সবার জন্য এই দুইজন ছাড়া মানে এদের জন্য ম্যানুফ্যাকচারিং প্রসেসটা প্রয়োজন হয় না, মানে উৎপাদন প্রসেসটা প্রয়োজন হয়। আর বাকি সকল ক্ষেত্রেই তিনটা মডিউল, ব্যাটের তিনটা বিজনেস মডিউল, পারচেস, প্রোডাকশন, সেলস প্রয়োজন। আমি মনে হয় একটু লিখলে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। একটা হচ্ছে কি তিনটা মডিউল যে যে আমরা ভাগ করি, ফার্স্ট মডিউলটা হচ্ছে পারচেস। এটা হচ্ছে কি পারচেস সাথে আমার ইনপুট ট্যাক্স জড়িত। যখন আমি পারচেস করবো তখন আমাকে পারচেসের সময় আমাকে একটা ভ্যাট দিতে হবে, তাই না? লোকাল থেকে কিনি বা হচ্ছে আমি ইম্পোর্ট করি। 2 নাম্বার হচ্ছে কি প্রোডাকশন। এটা হচ্ছে অনলি অ্যাপ্লিকেবল ফর ম্যানুফ্যাকচার। যারা ম্যানুফ্যাকচারিং করে তাদের জন্য হচ্ছে এই মডিউলটা প্রয়োজন। আর 3 নাম্বার হচ্ছে কি সেলস। সেলস বলতে পারি বা আমরা সাপ্লাই বলতে পারি। হ্যাঁ, এটার সাথে আমার আউটপুট ট্যাক্স রিলেটেড। আমরা আউটপুট ট্যাক্স নিয়েও আরেকটা ক্লাস নিব। হ্যাঁ, তাহলে এর মাঝখানে পারচেসের সাথে প্রোডাকশনটা হবে টেইলিং করে দিব, ইনপুটের সাথে আমরা এই প্রোডাকশনের যে প্রসিডিউর গুলো থাকবে সেটা আমরা কভার করব। আর থাকবে হচ্ছে আমাদের আউটপুট ট্যাক্স। আর বাকি অ্যাডজাস্টমেন্ট, ইনক্রিজিং ডিক্রিজিং ওগুলো হচ্ছে আমরা আরো কিছু ক্লাসের মধ্যে কভার করে নিব। তাহলে আমরা এন্টিটি টাইপ নিতে পারি হচ্ছে, যেটা বললাম এন্টিটি টাইপ কি কি আছে।
ম্যানুফ্যাকচারিং, নাম্বার ট্রেডিং, সার্ভিসেস। ঠিক আছে। আর আমরা এর আগে প্রথম ক্লাসে আরেকটা জিনিস বলেছিলাম, সেটা কি, যে আমাদের ব্যাটের কাজ কির সাথে, ব্যাট ডিল উইথ, কির সাথে ব্যাট ডিল করে, গুডস সার্ভিসেস। সার্ভিসের সাথে। ব্যাট এই দুইটার সাথে ডিল করে। এই ব্যাট এন্ড সার্ভিস যখন ট্রানজিট হবে, সার্ভিসেস, তো এটা যখন ট্রানজাকশন হয়, মুভমেন্ট হয়, বিনিময় হয়, সত্যত্যাগ হয়, বা অধিকার অর্জন বা অর্পণ হয়, তো এইসব সকল ক্ষেত্রেই ব্যাটের ট্রানজাকশনের রেকর্ড হবে এবং ক্ষেত্র মোতাবেক ব্যাট প্রয়োগ হবে। ঠিক আছে। একটা গুডস আপনার ওয়্যার হাউসে আছে, এই ওয়্যার হাউস থেকে যখন আপনি আরেকটা ওয়্যার হাউসে নেবেন, এই ক্ষেত্রে কি হবে, ব্যাটের একটা ট্রানজাকশন হিসেবে এটিকে ট্রিটমেন্টে নেওয়া হবে। যদিও এই ক্ষেত্রে যদি আপনি সেন্ট্রাল নিবন্ধিত হন, তাহলে আপনার ব্যাট প্রযোজ্য হবে না। কিন্তু এই পণ্যটা যদি আপনার ওয়্যার হাউস থেকে এক্স আরেকটা কোম্পানির ওয়্যার হাউসে আপনি দেন, বা তার মানে কি, এটা তখন সাপ্লাই হিসেবে বিবেচনা করা হবে, মানে সেলস হিসেবে বিবেচনা করা হবে, তখন ব্যাট আদায় করতে হবে। তার মানে আপনি এরকম একটা গুডস সেবা আপনি যাই যখন লেনদেন করবেন, তখন এটার সাথে ব্যাট, ব্যাটের কাজই হচ্ছে এই গুডস এন্ড সার্ভিসেস। যেখানে গুডস এন্ড সার্ভিসেস এর কোনো কিছু নাই, এখানে ব্যাটের অ্যাক্টিভিটি। এই গুডস এন্ড সার্ভিসেস ডিলিং এর সাথে আমরা এই ম্যানুফ্যাকচারিং, এই তিনটা এন্টিটি টাইপে ব্যবহার মানে ডিভাইড করতে পারি। তো অনেক কোম্পানি আছে শুধুমাত্র গুডস নিয়ে কাজ করে, অনেক কোম্পানি আছে গুডস বা সার্ভিস দুইটা নিয়ে কাজ করে। মানে একজন ম্যানুফ্যাকচারার চাইলে ট্রেডারও হতে পারে, সার্ভিস সার্ভিসও দিতে পারে। যেমন এই ম্যানুফ্যাকচার কিন্তু সে চাইলে ট্রেডিংও করতে পারে, সে চাইলে কিন্তু সার্ভিস, কিছু সার্ভিসও সেল করতে পারে, এটা তার জন্য পসিবল। ট্রেডার সে চাইলে কিন্তু কিছু সার্ভিসও নিয়ে ডিল করতে পারে, কারণ ট্রেডিং করে কিছু সার্ভিসও ডিল করে। যেমন একটা সে কিছু ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে আসে, তো সে আবার ওয়ারেন্টির পরে এটাকে আবার সার্ভিসিংও করে একটা চার্জ আরোপ করে, তাহলে একই সাথে তার দুইটা অর্থ। অথবা সে একটা আইটি কোম্পানি, সে আইটির প্রোডাক্ট সফটওয়্যার ইত্যাদি বিক্রি করে, তার সাথে সাথে কিছু ইম্পোর্টেড কিছু ডিভাইস বা প্রোডাক্টও বিক্রি করে, সেটা হতে। আর যে শুধু সার্ভিস, শুধুমাত্র সে সার্ভিস, সে অন্য কোনো কিছু আর করতে পারবে। ওকে, সো আমরা ফিরে যাই পারচেস মডিউলে। তো আমরা আজকে কিছু কাস্টমস এর ক্যালকুলেশন গুলো আমরা পড়বো, আমদানি পার্ট কিভাবে ক্যালকুলেশনটা করতে হবে, এবং একটা বিল অফ এন্ট্রিতে কি কি উপাদান থাকে, বিল অফ এন্ট্রি কিভাবে করতে হবে, বিল অফ এন্ট্রিতে কি কি কিভাবে আমরা অ্যাসেসমেন্টটা করবো, এইচএস কোড, এবং একটা বিল অফ এন্ট্রি কিভাবে আমরা রিড আউট করবো, হ্যাঁ, ব্যাট কিভাবে এখানে হিসাব করা হয়, আইনের ধারাবিধি কি, ইত্যাদি। তো তার আগে আমরা স্যার নেটের সমস্যা একটু করতেছে থিওরিটা আলোচনা করে নিই, কারণ স্যার, আওয়াজ। এখানে কিছু জিনিসগুলো থিওরিগুলো আপনি আই ক্যান স্যার নেট হিয়ার ক্লিয়ারলি। অন্য অন্য কারো সমস্যা হচ্ছে? প্রবলেম হচ্ছে, কথা শুনতে সমস্যা একটু হচ্ছে। প্রবলেম হচ্ছে স্যার। হ্যাঁ জি জি স্যার, স্যার, সমস্যা হচ্ছে। কথা শুনতে একটু সমস্যা হচ্ছে স্যার। আচ্ছা, নেট। ঠিক আছে কিনা বলবেন। এখন ঠিক আছে হ্যালো। স্যার। হ্যাঁ ওকে, স্যার, এখন ফাইন। ঠিক আছে। জি স্যার, ঠিক আছে স্যার। ওকে,
ওকে, সো আপাতত আমরা আমাদের ইনপুটস এর সাথে রিলেটেড যে ডেফিনেশন গুলো আমরা সেই ডেফিনেশন গুলোকে একটু টাচ আপ করে আসি। হ্যাঁ, স্টার্ট। ওকে স্যার। আচ্ছা, 1 নম্বরে আমরা যে জিনিসটা আগে সংজ্ঞাটা দেখবো সেটা হচ্ছে উপকরণ পদ। ধারা 2 দফা 19 তার সংজ্ঞাটা দেওয়া আছে। উপকরণ পদ ইনপুট ট্যাক্স অর্থ কোন নিবন্ধিত ব্যক্তি কর্তৃক উপকরণ হিসেবে আমদানিকৃত পণ্য বা সেবার বিপরীতে আমদানি পর্যায়ে পরিশোধিত মূল্য সংযোজন কর এবং স্থানীয় উৎস হইতে উপকরণ হিসেবে ক্রয়কৃত বা সংগ্রহিত পণ্য বা সেবার বিপরীতে পরিশোধিত মূল্য সংযোজন কর। জিনিসটা যদি আমরা সিম্পলিফাই করে আমরা বোঝার চেষ্টা করি তাহলে জিনিসটা এইভাবে দাঁড়ায় যে আমরা আমদানির সময় যে পণ্য বা সেবা আমদানি করি সেই আমদানি পর্যায়ে আমরা যে নির্ধারিত পদ্ধতিতে নির্ধারিত হিসাব ক্যালকুলেশন পদ্ধতির মাধ্যমে যেই ভ্যাটটা পরিশোধ করি, ঠিক আছে, সেটাই হচ্ছে উপকরণ পদ। এবং লোকাল থেকে অর্থাৎ 6.3 এর মাধ্যমে আমরা যে সকল উপকরণ কিনে থাকি বা সংগ্রহ করি বা সেবা কিনে পারচেস করি বা সেবা গ্রহণ করি তার বিপরীতে যে ট্যাক্স দিয়ে থাকি, যে কর দিয়ে থাকি সেটা হচ্ছে মূল্য সংযোজন। অর্থাৎ বিল অফ এন্ট্রির মাধ্যমে যে আমরা ভ্যাট প্রদান করি সেটা এবং হচ্ছে লোকাল 6.3 এর মাধ্যমে আমরা যে ভ্যাট প্রদান করি সেটা হচ্ছে ভ্যাটের ভাষায় উপকরণ পদ। ওকে স্যার একটা প্রশ্ন ছিল। জি, স্যার বিল অফ এন্ট্রিতে আমরা দুইটা দেখি, একটা হচ্ছে আইটি আর একটা হচ্ছে বিএটি। তো এখানে আসলে কোনটা আমাদের মানে মূল্য সূচক? এখানে মূল্য সংযোজন হচ্ছে বিএটিটা। এখানে দেখুন স্পষ্ট করে বলা আছে যে আগাম কর ব্যতীত এটিটা ব্যতীত, এটি কিন্তু উপকরণ পণ্য নয়, ঠিক আছে। আচ্ছা, এটি নিয়ে আলোচনা অ্যাডভান্স কোনটা স্যার? অ্যাডভান্স ট্যাক্স এটি, জি স্যার, অ্যাডভান্স ট্যাক্স ওইটাই, মানে এটা যেটা স্যার কিন্তু টিডিএস আমরা বলতে পারি স্যার। ওটা আলাদা, জি ওটা স্যার। এআইটি, এআইটিটা আলাদা, ও আচ্ছা, জি স্যার, এইটা। এআইটিটা আলাদা। ওই আগাম কর যেটা আমরা ভ্যাটের আইন অনুযায়ী আমরা পরিশোধ করে থাকি সেটা বাদ দিয়ে সেটা হবে না, সেটা কিন্তু উপকরণ পণ্য না, সেটা কিন্তু আগাম কর। ওইটা আলোচনা নেক্সটে আসবে। তাহলে আপাতত এটুকু বুঝেন যে বিল অফ এন্ট্রির মাধ্যমে আমরা আমদানি পর্যায়ে যে ভ্যাটটা প্রদান করি সেটাই হচ্ছে ইনপুট ট্যাক্স এবং লোকাল সরবরাহের ক্ষেত্রে 6.3 এর মাধ্যমে আমরা যে ভ্যাট প্রদান করি সেটাই হচ্ছে আমাদের মূল্য সংযোজন করের আইন অনুযায়ী উপকরণ কর। জি স্যার। এবার আমাদের জানতে হবে তাহলে উপকরণটা কি। নর্মালি এখানে কমন শব্দ দিয়ে অনেক কিছু কভার করার চেষ্টা করা হয়েছে। যেমন আপনি একটা বিজনেসের জন্য অনেক কিছুই পারচেস করেন, কারোর জন্য উপকরণ, কারোর জন্য এটা হচ্ছে বিজনেসের সাপ্লিমেন্ট, এবং এটার জন্য আরো কিছু পারচেস হতে পারে। যেমন হচ্ছে আপনি ফিক্সড অ্যাসেট পারচেস হতে পারে, অফিস স্টেশনারি সাপ্লাই হতে পারে, অনেক কিছু। হয়তো কিছু কিছু জিনিস উপকরণ হিসেবে ব্যবহৃত হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু সবগুলো ব্যাটের ভাষায় সবগুলোকে উপকরণ হিসেবে ট্রিটমেন্ট করা হবে না, সবগুলোকে উপকরণ হিসেবে ব্যাটে সংজ্ঞায়িত করা হয় না। তাহলে যেগুলোকে ব্যাটে এই দফায় 18 দফায় উপকরণ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে সেগুলোই ব্যাটের ভাষায় উপকরণ হিসেবে বিবেচিত হবে। এবং এই সকল কাঁচামাল বা উপকরণ যেগুলো এই দফায় বর্ণিত রয়েছে সেগুলো পারচেসের বিপরীতে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট বা রেয়াত নিতে পারবেন। রেয়াতের পার্টটা আমরা 46 এ আরো বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। স্যার রিবেট যেটা স্যার। রিবেট যেটা, জি স্যার। তাহলে উপকরণ হিসেবে কি কি বলা হয়েছে? সকল প্রকার কাঁচামাল। কাঁচামাল হচ্ছে আপনি ম্যানুফ্যাকচারিং এর জন্য এই কথাটা প্রযোজ্য। আপনি যদি ম্যানুফ্যাকচারিং কোম্পানি হন তাহলে আপনার প্রোডাক্ট উৎপাদনের জন্য ব্যবহৃত সমস্ত র ম্যাটেরিয়াল হচ্ছে উপকরণ। তারপর ল্যাবরেটরি রিএজেন্ট,
যারা ম্যানুফ্যাকচার করে তাদের প্রোডাক্টের গুণগত মান পরীক্ষা করার জন্য তাদের ল্যাবের যে রিয়েজেন্ট ব্যবহৃত হয়, ল্যাবের মধ্যে ইকুইপমেন্ট, ল্যাবের অ্যাক্সেসরিজ, এই সবকিছুই উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। দেখুন, সাধারণভাবে আমরা উপকরণ হিসাবে যদি আমরা এজ এ মানে আইনের বাইরে হিসাবে চিন্তা করি, তা আমরা বুঝি মানে উপকরণ হিসাবে আমরা কাঁচামাল হিসাবে স্বভাবত বুঝি যে মানে উপকরণ যেই র মেটেরিয়াল বা কাঁচামাল দিয়ে একটা প্রোডাক্ট তৈরি করা যাবে, এগুলোকে আমরা নর্মালি উপকরণ হিসেবে বুঝে থাকি। কিন্তু ব্যাটা দেখেন যে ল্যাবরেটরি রিয়েজেন্ট, ইকুইপমেন্ট, এগুলোকেও কিন্তু উপকরণ হিসেবে সংজ্ঞায়িত করা হচ্ছে। কারণ একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি ল্যাব সিস্টেম ছাড়া মানে ম্যাক্সিমাম যেগুলো সেন্সিটিভ আইটেম, মেডিসিন, খাবার, এমএফসিজি যে প্রোডাক্ট গুলো রয়েছে, অবশ্যই তাদের জন্য ল্যাবটা প্রয়োজন। তাহলে এখানে একটা বড় ইনভেস্টমেন্ট থাকে এবং এটা কিন্তু প্রোডাক্ট উৎপাদনের সাথে ইনডাইরেক্টলি রিলেটেড। সো তাহলে এটার যে খরচটা আসবে সেটাকেও কিন্তু ভ্যাটে রেয়াত নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে উপকরণ হিসেবে সংজ্ঞায়িত করে। তারপর জ্বালানি হিসেবে ব্যবহৃত যে কোনো পদার্থ, মানে আপনার একটা ফ্যাক্টরি উৎপাদনের জন্য বিভিন্ন জ্বালানি উপকরণ প্রয়োজন হতে পারে, গ্যাস, বিদ্যুৎ, তারপর হচ্ছে আপনার অকটেন, ডিজেল, পেট্রোল, এলপিজি। তো এই সবগুলো কিন্তু আপনার উপকরণ হিসেবে সংজ্ঞায়িত হবে। তারপর হচ্ছে মোড়ক সামগ্রী, প্রোডাক্ট প্যাকেজিং করার জন্য যত রকমের আপনার প্যাকেট আছে, ইনার, কার্টুন, এক্সটার্নাল প্যাকেট, এসব কিছু উপকরণ হিসেবে সংজ্ঞায়িত করা হবে। তারপর সেবা, কিছু কিছু সেবা রয়েছে যেগুলো হচ্ছে রিলেটেড টু মেশিন বা প্রোডাকশন, এগুলো কিন্তু আপনার উপকরণ হিসেবে বিবেচিত হবে। যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, তবে নিম্নবর্ণিত পণ্য বা সেবা উপকরণ হিসেবে বিবেচিত হইবে না। যে এগুলো বলা আছে যে ভূমি, ইমারত, মানে দালান কোঠা, পিকচার, প্রতিস্থাপন, এগুলো হচ্ছে আপনার উপকরণ হিসেবে বিবেচিত হবে না। এগুলো আপনি ইনপুট ট্যাক্স রেয়াত হিসেবে আপনি নিতে পারবেন। তারপর আপনি যদি ধরেন আপনার দালান কোঠা যা আছে এগুলো মেরামত করলেন অথবা একটা বিল্ডিং তৈরি করলেন, তার মধ্যে এখানে অনেকগুলো ম্যাটেরিয়াল লাগতে পারে যেগুলো আপনি ব্যাট দিয়ে পারচেস করেছেন, কিন্তু এগুলো ব্যাটের বাসায় উপকরণ হিসেবে সংজ্ঞায়িত না থাকার কারণে আপনি সেগুলো রেয়াত নিতে পারবেন। বাট এগুলো যদি ট্যাক্সেবল বা ভ্যাটেবল সাপ্লাই হয় তাহলে আপনার কিন্তু পারচেস অংশে শো করতে হবে রিটার্নে। তারপর সকল প্রকার আসবাবপত্র, অফিস সাপ্লাই, স্টেশনারি দ্রব্যাদি, রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশন, ফ্যান, আলোক সরঞ্জাম, জেনারেটর ক্রয় ও মেরামত, এইগুলো হচ্ছে আপনার উপকরণ হিসাবে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট বা রেয়াত নিতে পারবেন। তারপর হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন, যানবাহন ভাড়া, ক্রয়, ভ্রমণ, আপ্যায়ন, কর্মচারী কল্যাণ, উন্নয়ন কাজ ও সাথে সংশ্লিষ্ট সকল পণ্য। তারপর হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের যে প্রাঙ্গণ, অফিস, শোরুম, যে নামে অভিহিত করা হোক না, এগুলো ভাড়া থেকে ভাড়ার উপর যে ভ্যাট আছে সেগুলো হচ্ছে আপনি উপকরণ হিসাবে নিতে পারেন। তাহলে আমরা উপকরণ সম্পর্কে একটা আইডিয়া পেলাম, রাইট? প্রথমে আমরা পড়লাম যে উপকরণ কর যে কোশ্চেনটা হলো স্যার আমার হাউস রেন্ট বা ফ্যাক্টরি রেন্টের উপরে কি স্যার ভ্যাট হয়? আপনার কথাটা ক্লিয়ার আসতেছে না, একটু মাইকটা স্যার কাছে আমি নিয়ে বলতে পরিষ্কার করবেন। আচ্ছা আমি বলতে চাচ্ছিলাম স্যার ফ্যাক্টরি রেন্টের উপরে কি ভ্যাট এলিজিবল কিনা, মানে ভ্যাট হয় কিনা? অন্য কেউ বুঝতে পারলে বলুন তো, আমি কথা পয়েন্টটা বুঝলাম। সাউন্ড ডিস্টার্ব আছে, বোঝা যাচ্ছে না। স্যার ফ্যাক্টরি রেন্ট না কি যেন বললো স্যার, স্যার এখন বোঝা যাচ্ছে? একটু বলুন, জোরে কেউ বলেন না ভাই। কেউ বুঝলো। স্যার ফ্যাক্টরি রেন্টের উপরে মানে এটা মনে হয় না বলতে না না, ফ্যাক্টরি হ্যাঁ রেন্টের উপর হবে না, বলে আছে এটার উপর আপনি যদি ফ্যাক্টরি রেন্টের উপর আপনি ভ্যাট দেন, হ্যাঁ, সেটা আপনি ভ্যাট নিতে পারবেন মানে রেয়াত হবে না স্যার? না, বলে আছে এখানে। জি স্যার। স্যার ফ্যাক্টরি রেন্টের উপরে কি ভ্যাট হয়, মানে ভ্যাটের রিটার্ন যে মান্থলি সাবমিট করি আমরা, এটা কি স্যার ফ্যাক্টরি রেন্টের উপরে হবে কিনা, মানে দিতে হবে কিনা? ফ্যাক্টরির উপর তো যদি আমি আই থিঙ্ক আপনি বলতে চাচ্ছেন যে একটা ফ্যাক্টরির উপর যে রেন্ট নিচ্ছেন এটার উপর ভ্যাট দিতে হবে কিনা, এরকম?
জি স্যার, জি স্যার। না, ফ্যাক্টরির উপর মানে যদি এটা নিজস্ব হয় এটার উপর তো ভ্যাট নাই। ম্যানুফ্যাকচারিং ইউনিট ফ্যাক্টরির উপর কিন্তু ভ্যাট প্রযোজ্য না। জি স্যার। আপনার যদি ওয়্যার হাউস থাকে ওয়্যার হাউসের উপর ভ্যাট দিতে হয়, ভাড়ার উপর যিনি ভাড়া নিয়ে থাকেন তার। ঠিক আছে। আচ্ছা, আরেকটা পয়েন্ট ছিল এখানে, তবে শর্ত থাকে যে উপকরণের মধ্যে তৃতীয় তফসিলে অনুচ্ছেদ 3 উল্লেখিত ব্যবসায়ী কর্তৃক ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিক্রয় বিনিময় বা হস্তান্তরের উদ্দেশ্যে আমদানিকৃত ক্রয়কৃত অর্জিত বা অন্য কোনো ভাবে সংগৃহীত পণ্য বা সেবা উপকরণ হিসেবে গণ্য হয়। মানে আগের অংশ যেটুকু বলা হয়েছে এগুলো তো কিন্তু বোঝাচ্ছে যে একজন ম্যানুফ্যাকচারিং এর জন্য এটা প্রযোজ্য। তাহলে ম্যানুফ্যাকচারিং ছাড়া আমরা এন্টিটি টাইপ, 3টা এন্টিটি টাইপ দেখেছিলাম, আরেকটা হচ্ছে ট্রেডার অ্যান্ড সার্ভিসেস। তাহলে যারা ট্রেডার আছে তারা কি তাহলে রেয়াত পাবে না? তাদের কথা তো বলা হয়নি, কারণ কাঁচামাল তো সে এনে কোনো প্রসেস করে ম্যানুফ্যাকচারিং করে না, বা কোনো ফিনিশ গুডস উৎপাদন করে না, বা তার ল্যাব নাই, রিয়েজেন্ট নাই, জ্বালানি নাই, কোনো মূলক সামগ্রী সে ইউজ করে না, তাহলে কি সে রেয়াত নিতে পারবে না? সেটার বৈধতা দেওয়া হয়েছে, তবে শর্ত থাকে যে এই অংশটুকু মাত্র। আচ্ছা, ঠিক আছে। তাহলে তৃতীয় তফসিলে আমরা বলেছিলাম ভ্যাটের কত তফসিল? 3টা তফসিল। তার মধ্যে তৃতীয় তফসিলের মধ্যে আছে হচ্ছে রিডিউস রেট। ঠিক আছে, মানে রিডিউস রেট কোনটাকে বলে? 15%। আমাদের ভ্যাটের আদর্শ হার বাংলাদেশে হচ্ছে 15%। তো 15%-এর নিচে যে ভ্যাট গুলো রয়েছে, হার গুলো রয়েছে ভ্যাটের, সেগুলো হচ্ছে তৃতীয় তফসিলে পাওয়া যায়। তো তৃতীয় তফসিলের অনুচ্ছেদ 3-এর মধ্যে ব্যবসায়ী পর্যায়ের ভ্যাটটা নির্ধারণ করা আছে। কি বলা আছে? অনুচ্ছেদ 1, মানে তৃতীয় তফসিল অনুচ্ছেদ 1-এর মধ্যে আহ ভ্যাটের কয়েকটা টেবিল আছে, 1, 2, 3। ওইসব টেবিলের মধ্যে বিভিন্ন হারে ভ্যাটের কথা বলা হয়েছে। যাই থাকুক না কেন, স্থানীয় পর্যায়ে সকল সরবরাহের ক্ষেত্রে মোট হারে 5 হবে না, এটা 7.5%। ঠিক আছে। তাহলে যারা স্থানীয় পর্যায়ে এরকম সাপ্লায়ার হবে তাদের ভ্যাট হবে কত? এটা 7.5 হবে, আমি এটা কারেকশন করে দেবো, 7.5। তাহলে এই 7.5%-এ যারা এরকম বা আমদানি করবে, আমদানি করে সরবরাহ দিবে, সে যদি আদর্শ হারে সাপ্লাইটা করে থাকে তাহলে তারাও কি করতে পারবে? ভ্যাটের রেয়াত নিতে পারবে, উপকরণ হিসেবে এটা ব্যবহৃত হবে। আচ্ছা, সরবরাহ অর্থ কোন সরবরাহ, মানে ভ্যাটের সরবরাহ বলতে কি বোঝায়? ভ্যাটের সরবরাহ বলতে বোঝায় পণ্য সরবরাহ, স্থাবর সম্পত্তি সরবরাহ, সেবা সরবরাহ, অথবা সবগুলো একসাথে সরবরাহ। ঠিক আছে। সরবরাহ বলতে ভ্যাটে পণ্য সরবরাহ, সেবা সরবরাহ, অথবা স্থাবর সম্পত্তি সরবরাহ, অথবা এই ক খ গ অর্থাৎ পণ্য, স্থাবর সম্পত্তি ও সেবা সরবরাহ সমষ্টি। এই সরবরাহ যখন একজন প্রদান করে আর একজন সরবরাহ গ্রহণ করে। ঠিক আছে। তো সরবরাহ প্রদান কে করে? যিনি চালান কাটে, অর্থাৎ যিনি 6.3 মাধ্যমে, যে 6.3 মাধ্যমে একটা পণ্য সরবরাহ করে তিনি হচ্ছে সরবরাহকারী। আর যিনি এই পণ্যটা কিনে নিয়ে আসে, ঠিক আছে, পারচেজার, সে হচ্ছে সরবরাহ গ্রহীতা বা সরবরাহ গ্রহণকারী। আচ্ছা, এই ইনপুট ট্যাক্সের সাথে বা পারচেজের সাথে আরো কিছু রিলেটেড, যেমন আগাম কর ধারা 2-এর দফা 8-এ বলা আছে, অর্থ ধারা 31-2 এই আইনের ধারা 31-2-এর অধীনে করযোগ্য আমদানির উপর আগাম প্রদেয় কর। ঠিক আছে। আমদানি পর্যায়ে করযোগ্য সরবরাহের উপর এনবিআর আগাম কর আরোপ করেছে। হ্যাঁ, সেটাই হচ্ছে আগাম কর, যে কর আরোপ করা হয়েছে সেটাই হচ্ছে আগাম কর। তো 91 আইনে ছিল এটিবি, অ্যাডভান্স ট্রেড ভ্যাট। Sorry? প্যাকেজিং গ্যাসটা বোঝা যাচ্ছে না। কথা বুঝতে পারছেন না? এখন বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা হ্যাঁ, আমদানির উপরে যে বলছিলেন ওইটা আগাম করটা। আচ্ছা, এটা আগাম কর জি স্যার, এটা বলেন। আমদানি পর্যায়ে, হ্যাঁ, আমদানি পর্যায়ে বিল অফ এন্ট্রির সাথে করযোগ্য আমদানির উপর, মানে যে আমদানি করা হয় যে পণ্যটা, জি স্যার। সেই পণ্যের উপর আমরা যেই
নির্ধারিত পদ্ধতিতে জি মানে ভ্যাট ক্যালকুলেশনটা করি, সেই একই ভ্যালুর উপর আগাম কর আরোপ হইবে। ঠিক আছে, নির্ধারিত তার পদ্ধতিতে। বিলো পেন্টিতে যে ভ্যালুটা থাকবে ওইটার উপরে। না, ভ্যাটেবল ভ্যালুর উপর, সহজ কথায় ভ্যাটেবল ভ্যালুর উপর, ভ্যাটেবল ভ্যালুর উপর আগাম কর আরোপ হইবে। স্যার আমরা একটা ক্যালকুলেশনটা জি স্যার দেখলে ক্লিয়ার হবেন, জি স্যার ক্যালকুলেশনটা জি স্যার দেখলে ক্লিয়ার হবেন। ক্যালকুলেশনটা দেখলে আপাতত শুধু এটুকু করে রাখেন। হ্যাঁ। জি তারপর হচ্ছে আমদানি। আমদানি কি? বাংলাদেশের বাইরে হতে বাংলাদেশে ভৌগোলিক সীমার অভ্যন্তরে কোনো পণ্য আনা, অর্থাৎ হচ্ছে আমদানি ইম্পোর্ট করা, এটা তো বুঝতে পারছেন। তারপর স্যার। এটা একটা সংজ্ঞা এখানে প্রদান করা আছে। আমদানিকৃত সেবা অর্থ বাংলাদেশের বাইরে হতে সরবরাহকৃত আবার সেবা, মানে বাংলাদেশে আমার এখানে তো কোনো ট্রাবল দেখতে পাচ্ছি না। আপনারা কি সবাই এরকম প্রবলেম পাচ্ছেন নেটওয়ার্কে? না এখন স্যার মোটামুটি ক্লিয়ার স্যার, কিছুক্ষণ আগে একটু প্রবলেম ছিল। আচ্ছা, ওকে, ফাইন। আর ওই যে অনেক সময় বাতাসের কারণে বা ফ্যান ট্যান চললে সেই ক্ষেত্রে একটু আচ্ছা, হতে পারে। আমি তাহলে একটু জি দেখি স্যার। সময় দেওয়া যায় কিনা। ওকে, সো আই থিঙ্ক এখন ক্লিয়ার হবে। ফ্যানটা কমিয়ে দিলাম। হুম, হ্যালো এবার হচ্ছে, জি স্যার, বলুন। একটু কথা ছিল, সেটা হচ্ছে স্যার ফার্স্ট ডে তে আমাদের অন্য এক স্যার ক্লাস নিয়েছিল। তো আপনাদের মানে ক্লাস কি স্যার, আপনারা আর কয়টা ক্লাস পাবো আমরা? মানে ক্লাস ভাগ করা মানে টপিকস ওয়াইজ? 10টা ক্লাস হবে মেবি। আমি মেবি কন্টিনিউ করবো এখন। হ্যাঁ, ও আচ্ছা। প্রথম ক্লাসে নিয়েছিল ফার্স্ট স্যার দিন হাবিব স্যার স্যার। ক্লাস নিয়েছিল। ও আচ্ছা, ওই হাবিব স্যার হচ্ছে হাবিব মানে স্যার আমাদের অনেকগুলো ডেফিনেশন পড়িয়েছিল তো। তো মানে আচ্ছা, আমার মনে হচ্ছে যে এর মধ্যে এই ডেফিনেশন গুলো ওর মধ্যে রিপিট ছিল হয়ে আর গেছে। কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এবং আমি ওই দ্রুত একটা যাচ্ছি। শীট আমার দিয়ে। খুব বেশি এখানে ওকে ডেফিনেশন নাই। আমি আগে যাচ্ছি। কর ভগ্নাংশ, এটা হয়তো আপনারা জানেন যে R/R+100। আমরা এগুলো আরো প্র্যাকটিক্যালি দেখবো। জি স্যার জি স্যার। এগুলো আমি এই জন্য বেশি স্যার সময় নিচ্ছি না। জি স্যার, এগুলো একটু শর্টলি বললো স্যার, আপনার সময়টা ইয়ে হ্যাঁ, হবে স্যার। তারপর করযোগ্য আমদানি, যে জি স্যার অব্যতিপ্রাপ্ত যা আমদানি করা হয়। এখানে আরেকটা জিনিস, কর হার। এটা খুব মনে রাখবেন জি স্যার যে কর হারটা ইম্পোজ করছে, মানে করা হয়েছে কোন কোন ধারার মাধ্যমে। ধারা 15(3) এ উল্লেখিত মূসক হার। আমরা যে 15% ভ্যাটটা ইম্পোজ করি, এটা হচ্ছে ধারা 15(3) এর মাধ্যমে কিন্তু আরোপ করা হয়েছে। ধারা 55(4) অনুযায়ী সম্পূর্ণ শুল্ক আরোপ করা হয়েছে। আর জি ধারা স্যার। 63(1) অনুযায়ী টার্নওভার কর হার টার্নওভার আরোপ করা হয়েছে। এটা একটু মনে রাখবেন। আর ডেবিট নোট হচ্ছে বৃদ্ধিকারী সমন্বয় উদ্দেশ্যে করদাতা কর্তৃক ইস্যুকৃত কোনো দলিল। আপনি একটা স্যার পারচেজ করেছেন, বলুন। স্যার ওই যে ধারাগুলো যেগুলো বললেন স্যার, এই অনুযায়ী যেটা হয় 15% বা যেগুলো নির্ধারিত হয়, এই ধারাগুলো কি স্যার ফিক্সড থাকে না স্যার, মানে কোনো বছরে চেঞ্জ হয়? ধারা চেঞ্জ হবে না, ধারা চেঞ্জের সুযোগ নেই। এটা ও আচ্ছা এই আচ্ছা, ধারা বুঝতে চেঞ্জ পারছি হবে স্যার। না। এই এটা একদম আচ্ছা ফিক্স আচ্ছা মনে রাখবেন। এটা জি স্যার জি এইটা স্যার হচ্ছে জি ভ্যাটের আইনের, কেউ যদি প্রশ্ন করে কত ধারা অনুযায়ী ভ্যাট জি স্যার মানে মূসক হার আরোপ করা হয়েছে, জি স্যার 15(3) বলে দিবেন। ওকে একদম স্যার। ধারা মনে চেঞ্জ রাখবেন করলে চটপট। তো স্যার আইন চেঞ্জ করতে হবে, ধারার ভিতরে না, হয়তো নিয়ম চেঞ্জ করতে পারে এসআর এর মাধ্যমে। ধারা হয়তো বুঝতে কোনো পারছি রিপ্লেস করবে। ধরেন জি মূসক স্যার হার যদি হ্যাঁ, বাংলাদেশের 10% আসে, জি তাহলে এরা এই জি ধারাকে রিপ্লেস করাবে, কিন্তু এই ধারা বুঝতে চেঞ্জ পারছি হবে না। বুঝতে পারছি স্যার, ঠিক আছে ওকে স্যার। তার 55(5), 15(3), 55(4), 63(1) এভাবে মনে রাখবেন। 63 পর হার ওকে স্যার। তারপর হচ্ছে তফসিল, এই আইনে যে কোনো তফসিল। পণ্য, এবার হচ্ছে পণ্যটা কি? শেয়ার, স্টক, সিকিউরিটিজ এবং অর্থ ব্যতীত সকল প্রকার দৃশ্যমান হস্তাবর সম্পত্তি। আচ্ছা, এবার হচ্ছে আমরা ডেবিট নোটটা হচ্ছে, ধরেন আপনি পারচেজ করলেন, পারচেজ করার পর আপনি এনে দেখলেন যে পণ্যটা আপনাকে সাপ্লাই করা হয়েছে এটার গুণগত মান খারাপ, অথবা আপনি এই পণ্যটা চাননি, তখন আপনি এই পণ্যটা ফেরত দিবেন। তো ফেরত দেওয়ার জন্য আপনাকে একটা প্রসিডিউর মেনটেন করতে হবে। সেই প্রসিডিউরটা কি, সেই দলিলটা কি? ডেবিট নোট। ঠিক আছে, জি স্যার 6.8 মূসক 6.8 ইস্যু করতে হয়। ওকে, মানে আমরা ইন প্র্যাকটিক্যালি দেখবো। মাধ্যমে মাল ফেরত দেওয়ার নোট, মাল ফেরত জি দেওয়ার জি নোট। জি ডেবিট জি নোট। স্যার, পণ্যটা ফেরত দেওয়া জি স্যার। একজনের ডেবিট আর একজনের ক্রেডিট। ক্রেডিট ওকে স্যার। ওকে, সো এবার আসেন, পণ্য আমরা পড়লাম, এবার চলে আসেন আমরা সরবরাহ গ্রহণ, পারচেজ।
আচ্ছা, পারচেসকে আমরা মোটামুটি দুই ভাগে ভাগ করতে পারি, লোকাল বা স্থানীয় সরবরাহ, আর একটা হচ্ছে আমদানি ইম্পোর্ট। আচ্ছা, তো এই আমদানিটাকেও হচ্ছে দুই ভাগে বিভক্ত। এখানেও কিছু আইনের ডাইরেক্ট ইনডাইরেক্ট কিছু সেকশন ইম্পোজ করা আছে। আমদানির ক্ষেত্রে একটা হচ্ছে গুডস আমদানি, সেটা হচ্ছে সরাসরি কাস্টম হাউস হয়ে বা কাস্টম বন্দর হয়ে যেটা আমদানি হয় বাংলাদেশে, ঠিক আছে। আর একটা জি হচ্ছে স্যার। সার্ভিসেস, এটা হচ্ছে কোনো কাস্টম হাউস দিয়ে আমদানি হলো না, এক্ষেত্রে কোনো বিল অফ এন্ট্রি নাই, তারপরেও এটাকে আমদানি হিসেবে ট্রিটমেন্ট করা হয়, এটা আমরা পরের সেকশনে আমরা দেখব, ঠিক আছে। তাহলে আমদানির ক্ষেত্রে মনে রাখতে হবে একটা হচ্ছে গুডস আমদানি, পণ্য আমদানি, আর একটা হচ্ছে কি সেবা আমদানি। সার্ভিসেস। জি। তো গুডস আমদানির ক্ষেত্রে অবশ্যই বিল অফ এন্ট্রির মাধ্যমে আসতে হবে, ঠিক আছে। আর সার্ভিসের আমদানির ক্ষেত্রে বিল অফ এন্ট্রি নাও থাকতে পারে, থাকতেও পারে, নাও থাকতে পারে। সার্ভিসের যে গুগলে যে সার্ভিসটা বাংলাদেশের কোম্পানি নিচ্ছে, এটা কি একটা সার্ভিসের আমদানি বলা যায়? জি জি, যারা আপনি গুগলের সার্ভিস নিচ্ছেন এটা সেবা আমদানি। হ্যাঁ। তারপর গুগল, মাইক্রোসফট। ফেসবুক সবই মানে স্যার এগুলো সেবা সফটওয়্যার আমদানি। সফটওয়্যার বেস যে এইগুলো স্যার, ওগুলো আমরা সার্ভিস সফটওয়্যার বলতে বেস পারি হতে স্যার। পারে, অথবা জি আপনি স্যার। একটা কনসালটেন্সি নিলেন ফরেন জি একজন স্যার। ডেলিগেটের রাইট। কাছ থেকে, জি এটা স্যার। মেশিন মেরামত করলেন, সে ওভারসিজ, সে বসে রিমোট অ্যাক্সেস এর মাধ্যমে মেশিনটা ঠিক করে দিল, আপনাকে আচ্ছা কিছু কোম্পানি এস্টাবলিশনের জন্য বুদ্ধি পরামর্শ দিল, জি। আর্কিটেক্ট ড্রয়িং করে দিল, এইসব সেবার ক্ষেত্রে এটা কিন্তু একটা সেবা আমদানি। ওকে, সো এটার ক্ষেত্রে পারচেসের সাথে অনেক ডকুমেন্টারি প্রসেস রয়েছে এবং এটার স্পেসিফিক আইন রয়েছে, এটা আমরা দেখব। এবার স্থানীয় ক্রয়কেও দুইটা ভাগে আপনি হিসাবে সুবিধার জন্য ভাগ করতে পারেন। একটা হচ্ছে স্থানীয় মানে পর্যায়ে টার্নওভার থেকে কর, টার্নওভার থেকে, এটা শব্দ ঠিক করতে হবে, টার্নওভার ইউনিট থেকে ক্রয়, টার্নওভার কর ইউনিট থেকে ক্রয় মানে হচ্ছে যারা এনলিস্টেড নিয়েছেন টার্নওভার কর পরিশোধ করার জন্য, অর্থাৎ 30 লাখ টাকা থ্রেশহোল্ডের বেশি এবং 50 লাখ টাকার পর্যন্ত, 50 লাখ টাকা পর্যন্ত বা তার কম যারা টার্নওভার এনলিস্টমেন্ট হয়েছেন, তাদের কাছ থেকে যদি আপনি পারচেস করেন, তাহলেও স্থানীয় পারচেসের ক্ষেত্রে এটাকেও কিন্তু একটা ক্লাসিফাই করা হয়। এবং এই টার্নওভার থেকে যদি আপনি পারচেস করেন, তাহলে কিন্তু আপনি যদি ম্যানুফ্যাকচারিং কোম্পানি হন, আপনি এটা কিন্তু রেয়াত নিতে পারবেন না। স্যার, এই বিষয়টা একটু বোঝাতে হবে, টার্নওভার থেকে টার্নওভার কর বিশিষ্ট কোনো সেবা যদি, কোনো সরবরাহ যদি আপনি গ্রহণ করেন, তাহলে তার বিপরীতে প্রদেয় টার্নওভার কর আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে নিতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা। এবং টার্নওভার কর থেকে আপনি যা পারচেস করেন সেটা রিটার্ন, এটাও কিন্তু লোকাল পারচেস, টার্নওভার কর কিন্তু লোকাল, লোকাল বাংলাদেশে কোনো এন্টিটির ক্ষেত্রে ইম্পোজ হয়। এটা টার্নওভার কর থেকে পারচেস করলে সেটাও রিটার্নে আলাদা করে এটা উল্লেখ করতে হয়। তারপর হচ্ছে অনিবন্ধিত সত্তা থেকে ক্রয়, আপনি এরকম একজন সাপ্লায়ারের কাছ থেকে আপনি পারচেস করলেন যার ভ্যাটের নিবন্ধন নাই, সেই রকম নাই। পারচেস, সেই পারচেসও কিন্তু আপনি আলাদা করে রিটার্নের হিসাবপত্র সংরক্ষণ করতে হবে। ওকে, সো এবার আসেন করযোগ্য আমদানির ক্ষেত্রে মূসক আদায় পদ্ধতি ও স্যার একটা মূসক, বলেন। কোশ্চেনটা হচ্ছে স্যার, রিবেট আমরা কখন নেব? যখন আমরা পারচেজের মাধ্যমে যে কয় পার্সেন্ট ট্যাক্স দিব আর কি, পারচেজ আর কি, ভ্যাট আমরা দিব, যখন যেটা ভ্যাট। ভ্যাট দিব, আমরা যখন সেল করব, সেল করার সময় তো আমরা 15% তার কাছ থেকে আদায় করব, তাই তো স্যার? না, মানে রেয়াত, রেয়াত নেওয়ার আমি বুঝিয়ে বলছি। এক নাম্বারে হচ্ছে রেয়াত নেওয়ার শর্ত, আমরা এগুলো আলোচনা করবো নেক্সট ক্লাসে, তারপর একটু আইডিয়া দিয়ে রাখি। রেয়াত নেওয়ার প্রথম শর্ত হচ্ছে আপনি যা সরবরাহ করবেন, অর্থাৎ আপনি যা বিক্রি করবেন তার উপর ভ্যাট হতে হবে 15%, অর্থাৎ আদর্শ হারের বাংলাদেশের যে ভ্যাট রেট রয়েছে সেই রেটে আপনাকে সরবরাহ করতে হবে, অর্থাৎ বিক্রি করতে হবে। তাহলে সেই যে আপনি পণ্যটা বিক্রি করবেন, সেটা যদি আপনি ট্রেডার হন অথবা আপনি ম্যানুফ্যাকচারার হন, তার বিপরীতে আপনি যা পারচেস করেছেন সেটা যদি উপকরণ হিসেবে সংজ্ঞায়িত হয়,
এবং সেই উপকরণ পার্চেসের সময় আপনি যে ভ্যাটটা প্রদান করে আসছেন, যে ভ্যাটটা আপনি দিয়ে আসছেন, সেই ভ্যাট আপনি রেয়াত নিতে পারবেন। রেয়াত দিতে পারবো তার স্যার? মানে তখন রেয়াত নিতে পারবেন। তাহলে কয়টা শর্ত আসলো? একটা হচ্ছে 15% স্যার হারে আপনাকে বিক্রি করতে হবে। দুই স্যার নাম্বার বলেন। স্যার ওইটা হলো ওই যে আমি একটা কোম্পানিতে ছিলাম, ওটা ট্রান্সফর্মার বানাইতো স্যার ওরা। যেমন ট্রান্সফর্মার বানানোর জন্য স্যার যে আইটেম গুলো, যেমন কিছু আইটেম যেটা আমরা ইম্পোর্ট করে নিয়ে আসতাম স্যার, মানে বাইরে থেকে। যেমন স্যার ওই যে ওয়েল, তারপর কোর ইত্যাদি। আপনি যেটা বললেন স্যার একবার এক্স্যাক্টলি রাইট। ওইটা স্যার আমরা দেখলাম যে উপকরণের উপরে যদি ওরা দিয়ে আসতো কাস্টমসকে, মানে যেটা আপনি স্যার বললেন, তার পরবর্তীতে এটা আমরা রিয়াদ পেতাম স্যার, মানে দিবেন। এটা জি, কি এটা কি তাই না স্যার? ঠিক আছে। তাহলে আপনার যে ট্রান্সফরমার তৈরি করে বিক্রি করছেন, এটা রেট অবশ্যই 15%। জি স্যার, 15%। ঠিক আছে স্যার, 15% না হলে 15%। পাবে না। তাহলে 1 নাম্বার হ্যাঁ শর্ত হচ্ছে আপনি যে পণ্যটা আপনি বিক্রি করবেন সেটা 15% রেটে হতে হবে। জি স্যার। এবার এই পণ্যটা তৈরি করতে অথবা যদি ট্রেডিং হয়, সেম পণ্য হয় যেটা আপনি কিনে বিক্রি করছেন, সেটা যদি উপকরণ হিসেবে সংজ্ঞায়িত থাকে, আমরা একটু আগে উপকরণের সংজ্ঞা পড়ছি, যদি ওই জি স্যার। সংজ্ঞায় পড়ে, তাহলে এই উপকরণ আপনি পারচেস করার সময় যে ভ্যাটটা প্রদান করে আসছেন, সেই ভ্যাটটা আপনি ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট অথবা র্যাপ ক্রেডিট হিসাবে আপনি নিতে পারবেন, বা অর্থাৎ আমরা যেটাকে র্যাপ আর বলি যদি তখন স্যার আপনি আমি র্যাপ নিতে স্যার পারবেন। পারচেস করার সময় যদি স্যার আমি না দিই ভ্যাটটা, মানে কথার কথা স্যার, সেক্ষেত্রে কি ভ্যাট রিবেট না পাবো দিলে না? তো র্যাপ পাবেন কোথায়? ভ্যাটই নাই, র্যাপ ওইটাই। পাবেন কোথায়? জি স্যার, জি স্যার, অবশ্যই স্যার। কন্ডিশনটা হচ্ছে উপকরণ জি থাকতে স্যার, হবে, ভ্যাট থাকতে হবে। এখন জি স্যার, জি আপনার স্যার। একটা উপকরণ আছে যেটা হচ্ছে এক্সাম্পটেড, জি স্যার। উপকরণ হিসেবে ব্যবহৃত হয়েছে কিন্তু এক্সাম্পটেড, আচ্ছা, তাহলে কিন্তু হবে না, কারণ ভ্যাট তো ওটাতে তো ভ্যাট নাই, সে তো বলা ভ্যাট হয়েছে নাই, যে হ্যাঁ। ভ্যাট থাকতে হবে। এবং জি তার স্যার, জি বিপরীতে প্রদেয় মূল্য সংযোজন কর, তাহলে হ্যাঁ আপনি হ্যাঁ, এক্সাম্পটেড প্রোডাক্ট কিনছেন, তার উপর তো নাই। বুঝতে এখন পারছি। এখানে একটা কনফিউজিং থাকে যে জি আমি যে পণ্যটা, আমি যে উপকরণগুলো পারচেস করলাম, সেটা তো হুম, বিভিন্ন রেটে হতে পারে। জি স্যার, 5% হতে পারে, 7.5% হতে পারে, রাইট স্যার, 15% হতে পারে, 10% হতে পারে, রাইট রাইট। অথবা আমার ওই ইয়া হতে পারে, ফিক্সড ভ্যাট হতে পারে, জি হোয়াট এভার দ্য রেট। এটা যদি আপনার উপকরণ হিসেবে সংজ্ঞায়িত হয় এবং আপনার যে কোনো রেট, যে কোনো রেটে আপনি পারচেস করেন না কেন, আপনি এটা রেট নিতে পারবেন। ঠিক ওকে আছে? স্যার, অর্থাৎ থ্যাংক ইউ, থ্যাংক ইউ এটা স্যার। স্যার এটা কখন অনেকের, পাবো? এটা স্যার অনেক আপনি স্যার যখন পণ্যটা রিসিভ করবেন তখনই নিতে পারবেন, উইদিন দা 6 ট্যাক্স পিরিয়ড। আপনি যখন ধরেন আমি স্যার আমি একটু বলি, যখন আমি তাহলে এটা সেল করব, সেল করার পরবর্তী মাসে যখন আমার ওই ট্যাক্স জমা দেওয়ার সময় আসবে, তখন ওইখান থেকে বাদ দিয়ে আহ, করা যাবে, জমা দেওয়া যাবে না ওখান একটু থেকে? অ্যাকাউন্ট, হ্যাঁ আন্ডারস্টুড আপনার কোশ্চেন। আপনি একটু অ্যাকাউন্টিং ট্রিটমেন্টে আসেন। আপনি ধরেন যা আছে, আপনি ধরেন একটা কাঁচামাল কিনলেন, তার ভ্যাট আছে 15 টাকা, হ্যাঁ। তো 15 টাকা আপনি অ্যাকাউন্টসে এটাকে কি মানে ক্রেডিটেবল হিসেবে এন্ট্রি করে রাখলেন, 15 টাকা আপনার ব্যালেন্স আছে, ঠিক আছে। এটা আপনার কি আছে, এটা রিসিভেবল, আপনি গভর্নমেন্টের কাছে পান। ওকে, এবার হচ্ছে ও, ধরেন যে পণ্যটা বিক্রি করলেন, তার ভ্যাট আসছে কত, 20 টাকা। জি তাহলে স্যার, এটা হচ্ছে আপনার পেবল। এবার পেবল থেকে সরকারের কাছ থেকে আপনি পান, সরকার আপনার কাছ থেকে, আপনি সরকারের কাছে 15 টাকা পান, সরকার আপনার কাছ থেকে 20 টাকা পায়। এবার মাইনাস করেন 20 টাকা, জি আর স্যার। হচ্ছে আপনি আর হচ্ছে 5 টাকা, তাহলে কত হয়, 20 টাকা থেকে 15 টাকা বাদ দিলে 5 টাকা, 5 টাকা আপনাকে তখন ট্রেজারির সাথে রিটার্ন সাবমিশনের সাথে পে করতে হবে। এটা আপনার আগেই সহজ ব্যালেন্স হিসাবে হিসেবে হচ্ছে থেকে যাবে। ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট রাখা। কারেক্ট, এটা আপনার হিসাবে অটোমেটিক রিটার্নে থাকবে, অটোমেটিক রিটার্নে ব্যালেন্সিং আকারে থাকবে। আমরা এগুলো কিভাবে ব্যালেন্সিং থাকবে, কখন আপনাকে এটা পারচেজ করতে, আমরা এগুলা আরো আলোচনা আসবেন ওকে স্যার। স্যার পরবর্তী সামনে ইনশাআল্লাহ। হ্যাঁ, কোশ্চেনটা করছিলাম স্যার, ওই যে 9 পয়েন্টের সাথে রিবেট হবে কিনা, এই কারণে স্যার এটা কোশ্চেনটা করছিলাম। 9.1 এর একদম ডিটেলস আলোচনা আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ? এবং হচ্ছে এখানে কিভাবে আপনি পেয়েবলটা ক্রিয়েট করবেন, পেয়েবলটা হিসাব করবেন, কর কিভাবে হিসাব করবেন, আসবে ইনশাআল্লাহ। ওকে, সো আমরা যখন একটা পণ্য আমদানি করব, একটা উপকরণ হোক, একটা প্রোডাক্ট হোক, গুডস হোক, র মেটেরিয়াল হোক, হোয়াটএভার, আপনার যাই কিছু আমরা আমদানি করব, সেই আমদানি ক্ষেত্রে মূসক কিভাবে আদায় করা হবে এবং কোন ভিত্তিমূলের উপর মূসক আরোপ হবে, সেটা এখন আলোচনা করছি। কাস্টম আইনের অধীন আমদানি শুল্ক আরোপের উদ্দেশ্যে ধার্যকৃত পণ্য মূল্যের পরিমাণের সাথে
প্রথম লাইনটা বোঝেন। কাস্টমাইনে কাস্টমাইনে কি, Customs- যখনই আপনি মানে একটা বাংলাদেশের ভৌগোলিক সীমায় কোনো পণ্য নিয়ে আসবেন, তখনই কাস্টম একটা শুল্ক চাইবে, ঠিক আছে? জি স্যার, জি স্যার। তো শুল্কটা নিরূপণ করার জন্য কাস্টম আইনের অনেকগুলো প্রসিডিউর আছে। আমদানিকৃত পণ্যের আহ, ন্যায্য বাজার মূল্য বা আমদানি পর্যায়ে মূল্য নির্ধারণ করার জন্য অনেকগুলো প্রসিডিউর আছে, এবং এখানে আহ, অনেক কিছু ফ্রেট চার্জ করে, ফ্রেট চার্জ, ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে সিআইএফ ভ্যালু, অনেক রকমের কন্ডিশন আছে। হ্যাঁ, জি স্যার। সেই কন্ডিশন গুলো অ্যাড করে সেই সবকিছু বিচার বিবেচনা করে তারপর হচ্ছে এক্সচেঞ্জ রেট ক্যালকুলেশন করে একটা মূল্য নির্ধারণ করা হবে যে আপনার এই মূল্য বাংলা টাকায় এত টাকা, বাংলা টাকায় এত, ঠিক আছে? সেই ভিত্তি মূল্যের উপর তখন কাস্টমসের যে শুল্ক হার রয়েছে, সিডি অথবা আরডি, কাস্টম ডিউটি অথবা রেগুলেটরি ডিউটি, সেগুলো ইম্পোজ করা হয়, ঠিক আছে? তাহলে এখন বললো যে মূল্যটা নির্ধারণ করা হলো প্রোডাক্টের, সেই মূল্যের সাথে মানে accessible Accessible value। accessible value, correct, correct, এর সাথে জি স্যার। যদি আমদানি শুল্ক থাকে, সম্পূরক শুল্ক, অন্যান্য শুল্ক বা কর যদি থাকে, সেগুলো যোগ করতে হবে। যোগ করলে জি যে স্যার। সমষ্টি পাওয়া যাবে সেটাই হচ্ছে, সেই মূল্যটার উপরেই হচ্ছে আপনার ভ্যাট আরোপ করতে হবে, ঠিক আছে? ধরেন ধরেন আমরা এটা শিটে চলে যাই। হ্যাঁ, ক্যালকুলেশন Okay, sir. শিট, আই থিঙ্ক দেখতে পাচ্ছেন তাই না? ধরুন আমদানির মূল্য অ্যাসেসেবল ভ্যালু, সংক্ষেপে এবি, 100 টাকা। 100 টাকা কাস্টম তার যে কস্ট এন্ড ফ্রেট ভ্যালু অথবা সিআইএফ, কস্ট ইন্স্যুরেন্স এন্ড ফ্রেট ভ্যালু, অথবা এফওবি, তার যেই পদ্ধতিতেই এই পণ্যটা আমদানি হয়েছে, যেইভাবেই নির্ধারণ হয়েছে, তার উপর ভিত্তি করে তারপর হচ্ছে রেট ক্যালকুলেশন করে এক্সচেঞ্জ রেট 100 টাকা পায়, যে এই পণ্যটার মূল্য 100 টাকা। এইটার উপর সরাসরি কাস্টম ডিউটি ইম্পোজ হবে। 100 টাকার উপর সরাসরি কাস্টম মূল্য ইম্পোজ হলো 25%, আরে 25 টাকা। স্যার এখানে তারপর আরেকটু যদি ক্লিয়ার করা যায়, মানে অ্যাসেসিবল ভ্যালুটা কখন হয় স্যার? পারচেজ ভ্যালুর সাথে কিছু অ্যাড করে অ্যাসেসিবল ভ্যালুটা হয়, যেমন প্রিমিয়াম ও আচ্ছা 1% এরকম কিছু। আচ্ছা 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 আচ্ছা, তাহলে একটু কাস্টমাইনের দিকে একটু যেতে হবে। আচ্ছা, আপনার হচ্ছে যখন আহ, একটা আমদানি প্রসিডিউর সম্পর্কে আইডিয়া আছে থাকলে আরো ভালো বুঝবেন এটা নিয়ে একটু, আরো আমি একটু আইডিয়া দিই। হ্যাঁ, এলসি এলসি করলেন, একটা অর্ডার করলেন, ব্যাংক টু ব্যাংক কমিউনিকেশন হলো, দেন আপনার ধরেন চায়না থেকে প্রোডাক্ট আমদানি করবেন, সেটা আপনার হচ্ছে আহ আপনাকে শিপে পাঠিয়ে দিল, ঠিক আছে? শিপে স্যার। পাঠিয়ে দিলে আগে একটা ডিক্লারেশন দিতে হয় কাস্টমার কাছে। ইনভয়েস প্রাইস আসে একটা। হ্যাঁ, তারপর এটা হচ্ছে এটার ইনভয়েস প্রাইস আসে, পিআই আসে, পিআই মতো আগে থেকে প্রাইস সব থাকে। তারপর যখন এই আমদানিকৃত পণ্যটা আসে, তখন এর সাথে প্যাকিং লিস্ট থাকে, প্যাকিং লিস্টের মধ্যে কোয়ান্টিটি বলা থাকে, ঠিক আছে? কোয়ান্টিটি বলা থাকে, তারপর হচ্ছে পিআই এর মধ্যে ভ্যালু বিস্তারিত ডিটেল থাকে। যখন পণ্যটা বাংলাদেশে আহ পৌঁছে যাবে বন্দরে, তখন আপনার মনোনীত কাস্টম কি করবে, আপনি কি কি পণ্য আপনি আমদানি করছেন সেই পণ্যর ডিটেলস এইচএস কোড সহ, তার রেট, কোন এইচএস কোডের কত রেট আছে, সিডি কত, আরডি কত, এসডি, সেগুলো এ করে তারা মানে কাস্টমস এর যে সফটওয়্যার এসআই কোডা, সেখানে তারা এই পণ্যটা খালাসের জন্য রিকোয়েস্ট প্রদান করে, ঠিক আছে? তো কাস্টম তখন এই পণ্যটার যাচাই বাছাই করে এই পণ্যটা ঠিক আছে কিনা, সঠিক মূল্য আরোপ করা হয়েছে কিনা, এখানে কাস্টমস এর অনেকগুলো প্রসিডিউর আছে, ঠিক আছে? যদি ধরেন আপনার ওই যে আমদানি করলেন তার সাথে যদি ফ্রেট এবং ফ্রেট কস্ট যদি আপনার অ্যাড করা থাকে, তাহলে এখানে 1% ইন্স্যুরেন্স বা যে ল্যান্ডিং চার্জ যোগ হবে। তারপর হচ্ছে যদি এগুলো পেড থাকে তাহলে 1% ইন্স্যুরেন্স যোগ হয়।
এখানে কাস্টমস এর অনেকগুলো প্রসেস আছে। জি স্যার। তারপর আরো এখানে প্রসেস আছে, কাস্টমস এর কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে ট্যারিফ মূল্য বলা আছে। আপনি যে দামে মানে আনেন না কেন, ধরেন 1 টাকায় দিয়ে আপনি আমদানি করলেন, কিন্তু কাস্টমার বলা আছে এটার দাম হবে 5 টাকা। এই 5 টাকার উপর আপনার তখন এই ডিউটি ট্যাক্স আদায় করা হয়। এটাকে ট্যারিফ মূল্য বলে কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে। কিন্তু এখন বলা আছে ট্যারিফ মূল্য ধরেন 5 টাকা, আপনি 6 টাকায় আনলেন, তখন 6 টাকার উপর অ্যাসেসমেন্টটা হবে। ঠিক আছে? ও অথবা ধরেন আপনি একটা পণ্য নিয়ে আসলেন 100 টাকায়, জি কিন্তু স্যার। ইতিপূর্বে দেখা গেল যে সেম পণ্য নিয়ে আসছে 110 টাকায়, তাহলে আপনি ধরেন আন্ডার ইনভয়েসিং করলেন। ঠিক আছে? আন্ডার ইনভয়েসিং করার কারণে আপনাকে ওই কাস্টমস এর যে ইভালুয়েশন টিম আছে, তারা আপনার 110 টাকার উপর ট্যাক্স আদায় করতে পারে। ঠিক আছে? 110 টাকার উপর কাস্টম ডিউটি এবং এগুলো আদায় করতে পারে। সেটা যেভাবেই হোক, যে ফাইনালি যখন একটা অ্যাসেসেবল মূল্য, একটা পণ্যের মূল্য নির্ধারণ করা হবে, যে এই পণ্যটার পার কোয়ান্টিটি মূল্য হচ্ছে 100 টাকা। ঠিক আছে? সেটাই হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট ভ্যালু, অ্যাসেসেবল ভ্যালু, এবি। ওকে স্যার, এখন থ্যাংক ইউ। এই ভ্যালুটার উপরে এবার আমার কাস্টমস এর ডিউটি, ভ্যাটের রেট, সাপ্লিমেন্টারি ডিউটি, অ্যাডভান্স ট্যাক্স, এটি, এই সব কিছু এই মূল্যের উপরেই ইম্পোজ করা হয়। ঠিক আছে? তাহলে প্রথম হচ্ছে আমি অ্যাসেসেবল ভ্যালুটা কাস্টম থেকে পাওয়ার পর এটার উপর 25% সিডিএস, তাহলে এই সিডি ক্যালকুলেশন হবে এই এবির উপর ডাইরেক্ট পার্সেন্টেজ আকারে। দেখেন 100 টাকার উপর 25 টাকা। তারপর হচ্ছে রেগুলেটরি ডিউটি আরডি 3%, এটাও এবির উপর ডাইরেক্ট ক্যালকুলেশন হবে 100 টাকার উপর 3 টাকা। তারপর আসছে হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি, আমরা একটু আগে পড়েছিলাম সাপ্লিমেন্টারি ডিউটি আরো কখন মানে কোন ধারা অনুযায়ী হবে, একটু আগে দেখেছিলাম, রাইট? হ্যাঁ, 55 অনুযায়ী। তো 55 অনুযায়ী সাপ্লিমেন্টারি ডিউটি যদি ইম্পোজ হয়, তাহলে আমরা এটা কোথায় পাবো? ওখানের মাধ্যমে বলা হয়েছে যে কিছু পণ্যের উপর আমদানি অথবা সরবরাহ সকল পর্যায়ে কি হবে, সাপ্লিমেন্টারি ডিউটি ইম্পোজ হবে। সে সাপ্লিমেন্টারি ডিউটি ইম্পোজ করা হয়েছে কিনা বা কোন পণ্যের উপর সাপ্লিমেন্টারি ডিউটি আছে, আমরা কোথায় পাবো সেটা? তৃতীয় তফসিলে। না, দ্বিতীয় তফসিল। ও সরি স্যার, দ্বিতীয় দ্বিতীয় তফসিলে, হ্যাঁ, দ্বিতীয় তফসিলে আমরা পাবো, রাইট? সো দ্বিতীয় তফসিলের যদি ইনক্লুড থাকে যে আমি যে এইচএস কোডের পণ্যটা আমদানি করলাম, তার উপর যদি ধরেন 20% আছে, যে এই পণ্যের উপর আমদানি পর্যায়ে 20% সম্পূরক শুল্ক আদায় করা হবে, এসডি আদায় করা হবে, তাহলে তার ভিত্তি মূল্য কি হবে? কোন মূল্যের উপর আপনি এসডি অ্যাপ্লাই করবেন? এই যে তার সূত্রটা হচ্ছে এখানে, এবি প্লাস সিডি প্লাস আরডি। এবি আমার কত ছিল? 100 টাকা। আমি এখানে সূত্রটার উপর দেখেন, এবি ছিল 100 টাকা, সিডি কত পাইছি? 25 টাকা, আরডি কত পাইছি? 3 টাকা, সব মিলে কত হলো? 128 টাকা। এই 128 টাকার উপর আমার সাপ্লিমেন্টারি ডিউটি ইম্পোজ হবে 20% আকারে। হ্যাঁ, দেখেন আমরা 20% আকারে সাপ্লিমেন্টারি ডিউটি ইম্পোজ করলাম। কত হলো সাপ্লিমেন্টারি ডিউটি? 25 টাকা 60 পয়সা। ক্লিয়ার? এটা একটা গোল্ডেন রুলস, আপনি অবশ্যই মনে রাখবেন। ঠিক আছে? যে এবি এসডি ক্যালকুলেশনের ফর্মুলা, বিশেষ করে যারা কি বলে পরামর্শক পরীক্ষা দিবেন, অবশ্যই এটা একদম এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে, কাস্টমস থেকে অঙ্ক আসবেই। স্যার একটু কোশ্চেন করবো? ইয়েস প্লিজ। স্যার এখানে এই সিডিআরডি কি অলওয়েজ ফিক্সড থাকবে, না বা কোন কিসের উপর ভিত্তি করে নির্ধারিত হবে, একটু এটা যদি ভেরিয়েবল, এইটা রেটটা তো ভেরিয়েবল ভাই, রেটটা তো অ্যাজ পার এইচএস কোড। হ্যাঁ যে আপনি যে পণ্য আনবেন, সেই পণ্যের যে এইচএস কোড থাকবে, সেই এইচএস কোড অনুযায়ী হচ্ছে এই ডিউটি ট্যাক্সের রেটটা ফিক্স করা মানে হবে অ্যাজ পার এইচএস কোর্স। অ্যাজ পার এইচএস কোড। এটা ভেরিয়েবল, আমি এটা ভেরিয়েবল। বোঝানোর জন্য করলাম আর কি। হ্যাঁ, জি জি। পণ্যের এটা উপরে কত সিডি এটুকু ভেরিয়েবল, হ্যাঁ এটুকু ভেরিয়েবল, এটুকু ভেরিয়েবল। ভ্যাট মোটামুটি, ভ্যাটও ভেরিয়েবল, অনেক সময় ভ্যাট থাকে না। ঠিক আছে?
আর হচ্ছে এআইটি এআইটি ফিক্স 5% আদায় হয়। আর হচ্ছে এটি 7.5% আছে, এখন তো 7.5%, অথবা 3% হতে পারে। সেটা হচ্ছে ডিপেন্ডস অন মানে নেচার। ম্যানুফ্যাকচারিং এর জন্য একরকম, ক্যাপিটাল এবং মেশিনারি আনলে আরেক রকম, বা কেউ যদি স্পেশাল এসআরও আনে তার জন্য সেটা হবে না। সেটা ডিপেন্ডস অন, বাট এআইটিটা একমাত্র ফিক্স 5%। ঠিক আছে, জি স্যার এটাকে জি স্যার আপনি বলতে পারেন। ওকে, আচ্ছা আমরা বলছিলাম যে এসডি ক্যালকুলেশনটা আই থিঙ্ক ক্লিয়ার, তাই না? জি স্যার ওকে, এবার আসেন ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আমরা একটু আগে পড়লাম যে যে ভিত্তি মূল্য নির্ধারণ করা হবে তার সাথে সমস্ত কর, সমস্ত কাস্টম শুল্ক এখানে কি কি আছে, সিডিআরআরডি, সিডিআরডি এটা যোগ করতে হবে, এবং জি সম্পূরক শুল্ক যদি থাকে, তাহলে এই তিনটে এখানে যোগ হবে। তাহলে আমরা কি করলাম, এবির সাথে এবি প্লাস সিডি প্লাস আরডি প্লাস এসডি এগুলো যোগ করলাম। দেখেন সূত্রটা তাই যে আমি এবির সাথে বাকি সবগুলো যোগ করে ফেললাম। তাহলে ভ্যালুটা কত দাঁড়ালো, 153 টাকা 60 পয়সা। 5%। এই 153 টাকা 60 পয়সা হচ্ছে আমার আমদানি পর্যায়ে এই পণ্যের ভ্যাটের ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভিত্তিমূল বেস। বেস জি ঠিক স্যার আছে, ভ্যাটেবল ভ্যালু ভিত্তিমূল বা জি কর যুগ মানে ভ্যাটেবল ভ্যালু ভিত্তিমূল বা ট্যাক্স বেস। ঠিক আছে, করযোগ্য এক জি এক শব্দ। জি, এটার উপরেই হচ্ছে আপনার ভ্যাটটা ক্যালকুলেশন হবে। এবার এর উপর ভ্যাট দেন, কত আসছে, 23 টাকা 4 পয়সা। তারপর এবার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 5% ডাইরেক্ট মারা দিলেন, এবির উপর মারা দিলেন, 5% চলে আসলো। আর হচ্ছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। আচ্ছা, আমরা একটু আগে আগাম করের কথা পড়ছিলাম না? আগাম কর সংজ্ঞার মধ্যে আগাম কর ইম্পোজ হবে কার উপর, ভ্যাটেবল মানে ভ্যাটের যে বেস মূল্য আছে তার উপর। তার মানে কি, 153 টাকার উপরই এটি ক্যালকুলেশন, সেম এটি জি ক্যালকুলেশন, এবি প্লাস সিডি প্লাস আরডি প্লাস জি এসডি, এর উপর হচ্ছে ক্যালকুলেশন হবে। কত আসলো, 11 টাকা 52 পয়সা। ক্লিয়ার? জি আচ্ছা, স্যার তাহলে এটাকে আমরা একটু সামারাইজ করি। প্রথমে মনে রাখবেন সিডি, আরডি আর হচ্ছে এআইটি, এই তিনটা এবির উপর ডাইরেক্ট অ্যাপ্লাই। ঠিক আছে, আর এসডি হচ্ছে কি, এসডি ইকুয়াল টু এবি প্লাস সিডি প্লাস আরডি। ওকে, জি স্যার আর এবি ভ্যাট ইকুয়াল টু হচ্ছে এবি প্লাস সিডি প্লাস আরডি প্লাস এসডি, অথবা এভাবে বলা যায় সাপ্লিমেন্টারি ডিউটি বেস প্লাস হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি। ওকে, আপনি যদি এটার সাথে সাপ্লিমেন্টারি যোগ করে দেন একই রেজাল্ট আসবে, 153 টাকা 60 পয়সা আসছে। অথবা আপনি এভাবে বলতে পারেন, যেভাবে বলেন, কারণ 128 টাকা পর্যন্ত আপনার ক্যালকুলেশন করে আছে, এর সাথে শুধু এসডি অ্যামাউন্টটা বসে, অ্যামাউন্টটা প্লাস হবে, তাহলে হচ্ছে আপনি ভ্যাট অ্যাপ্লিকেবল ভ্যালুটা পেয়ে যাবেন। আই থিঙ্ক এটা হচ্ছে আপনি ক্লিয়ার, তাই না? এবার এই যে আমি 100 টাকার উপর একটা শতাংশ নির্ণয় করলাম, এটাকে সম্মিলিত বলে ট্যাক্স ইনসিডেন্ট, টোটাল ট্যাক্স ইনসিডেন্ট, টিটিআই। টোটাল হচ্ছে 93 টাকা 16 পয়সা। ঠিক আছে, এইবার হচ্ছে আপনি এখানে যত কোয়ান্টিটি থাকে এই এইচএস কোডের, ডাইরেক্টলি এখানে এই ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা পাবেন, এবার ব্রেকডাউন করলেও একই রেজাল্ট পাবেন। বুঝতে পারছেন? আচ্ছা, আমি আপনাকে এইভাবে বুঝাচ্ছি, দেখেন। স্যার 11% এটা কি জিনিসটা একটু ধরেন এখানে আসলে একটু ডিফারেন্স দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরেন একটা টিটিআই নির্ধারণ করলাম 90 টাকা, 90%। হ্যাঁ, তো এবার আমার অ্যাসেসেবল ভ্যালু যদি এখানে, উনি যেটা বলবো না, হয়তো স্লিপ অফ টাং হয়ে গেছে আর কি। হ্যালো, জি স্যার আচ্ছা, আমরা যে টিটিআইটা নির্ধারণ করলাম, এই টিটিআই আপনার কিছু বলছেন কেউ? আপনাকে বলবে, ইন্টারনাল সাউন্ড আছে স্যার, এগুলো একটু আপনাকে মিউট করতে হবে স্যার। একটু মিউট করে নেন। মিউট কথা করে দিলাম। বলছেন। জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার।
বলো। জি স্যার, সিডি আর আরডি এর পার্থক্য কি স্যার? দুটোতে আমদানি শুল্ক। দুটো আমদানি শুল্ক, একটা হচ্ছে ফিক্সড কাস্টম ডিউটি, আর একটা হচ্ছে কিছু কিছু পণ্যের উপর প্রতি বাজেটে প্রতি অর্থ বছরে কিছু রেগুলেটরি ডিউটি অতিরিক্ত শুল্ক আরোপ করা হয় কাস্টম। এটা কিছু কন্ডিশন আছে, কিছু ক্রাইটেরিয়া আছে, তার উপর ভিত্তি করে কিছু কিছু প্রোডাক্টের উপর আরডি ইম্পোজ করে। ঠিক আছে, ওকে স্যার। ঠিক আছে, ধন্যবাদ স্যার। যেমন ভ্যাটের আগে এসডি অ্যাপ্লাই হয়েছে, মানে এটা হচ্ছে কি যেসব জিনিস মানে লাক্সারি আইটেম তার উপর এসডি একটা সাপ্লিমেন্টারি ডিউটি ইম্পোজ করা হয়েছে, কারণ ভ্যাটের তো রেট আর বাড়াইতে পারবে না, না স্যার। এমনি তো 15% আছে, এখন এর উপর সরকার চাচ্ছে যে না এর উপর আরো 20% বা 5% নিব, যারা আইসক্রিম খায় তাদের উপর 5% এসডি নিয়ে যাচ্ছে। তো এখন এটার উপর এমনি 15% আছে, তো সরকার যদি মনে করে যে এই প্রোডাক্টটা ট্যাক্স বাড়ায় দিবে, যেমন সিগারেট 80-90% প্রায় হচ্ছে 80% এখানে ইয়ে আছে, ট্যাক্স আছে সবকিছু মিলে। তো এখন যদি গভর্নমেন্ট চায়, তাহলে যদি একটা প্রোডাক্ট গভর্নমেন্ট চায় যে না এটাকে বেশি এক করতে দেওয়া যাবে না, এটাকে রেট বাড়ায় দিতে হবে, ঠিক আছে, তো তখন হচ্ছে কি সাপ্লিমেন্টারি ডিউটি ইম্পোজ করবে, বা যেটা হচ্ছে সবার জন্য দরকার না। ওকে, টিটিআই সম্পর্কে বলতেছিলাম যে ধরেন টিটিআই নির্ধারণ করার পর, ধরেন 100 টাকার উপর ক্যালকুলেশন করার পর আমি যে ভ্যালুটা পেলাম, এটা দিয়ে ধরেন আমদানি অ্যাসেসেবল ভ্যালু যে যা থাকবে, ধরেন 5 কোটি টাকা অ্যাসেসেবল ভ্যালু আছে, এই এইচএস মানে এই এইচএস কোডের টিটিআই হচ্ছে এত টাকা, এত পার্সেন্ট 93.16, তাহলে ওই 5 কোটি টাকা বা 1 কোটি টাকার উপর ডাইরেক্ট এই পার্সেন্টেজটা মাল্টিপ্লাই করলে আপনার হচ্ছে টোটাল কত টাকা ট্যাক্স আসবে, আমদানি শুল্ক এবং ভ্যাট ট্যাক্স মিলে কত টাকা ডিউটি শুল্ক পে করতে হবে একসাথে বেরিয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আপনি যদি এগুলো সব যোগ করে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু হবে না, সবগুলো যোগ করলে হয় কত, এখানে 75% হয়, কিন্তু টিটিআই মানে এই ফর্মুলা অনুযায়ী যখন আপনি ক্যালকুলেশন করবেন টিটিআই হয় 93.16%। ওকে, জিনিসটা বুঝতে পারছেন? মানে স্যার টিটিআই অনুযায়ী ক্যালকুলেশন করতে হবে ভ্যাটটা টোটাল ইসের উপরে? না, মানে টিটিআই দিয়েও ডাইরেক্ট ক্যালকুলেশন করা যায়, যদি আপনি আচ্ছা। একটা এইচএস কোডের টিটিআই নির্ধারণ করা থাকে, জি তাহলে জি। আপনি অ্যাসেসেবল ভ্যালু উপর ডাইরেক্ট মাল্টিপ্লাই করলেই আপনি হচ্ছে ও ভ্যাট কত হবে পেয়ে যাবেন, কত আচ্ছা টাকা ট্যাক্স ডিউটি ট্যাক্স আসবে আমদানি জি পথে পেয়ে যাবেন। আমি আরেকটু সহজভাবে বুঝাই দিচ্ছি, জি স্যার। বাংলাদেশ কাস্টমস, এটা বাংলাদেশ কাস্টমস এর সাইডে আপনি পাবেন আরেকটা সাইড আছে, সাইটের অভাব নেই। আপনি যদি টেরিফ শিডিউলের যে বইটা আছে ওটাতে দেখবেন যে প্রত্যেকটা এইচএস কোডের এরকম সিডি আরডি এসডি টিআইটি সব রেট বলা আছে এবং লাস্টে টিটিআই আছে। তা আপনি ইন্ডিভিজুয়ালি এভাবে ক্যালকুলেশন করলে আপনি যে ডিউটি ট্যাক্স পাবেন ডাইরেক্ট টিটিআই দিয়ে মানে মাল্টিপ্লাই করলে একই আপনি রেট পেয়ে যাবেন। সরকারি সাইট তো অ্যাক্সেস করা যাচ্ছে না, বুঝতে পারছেন? দেখে নিন এখানে যে একটা এইচএস কোডের সাথে সাথে টিটিআই দেওয়া থাকে। ওকে, সো আই থিঙ্ক এটা আপনারা ক্লিয়ার। কোনো প্রশ্ন এখানে? আর একটা প্রশ্ন করতে পারি? ইয়েস প্লিজ। আচ্ছা, আর ই রিটার্ন সাবমিশনের সময় যারা আমারটা তো আগে থেকেই অনলাইনে ই রিটার্ন করি, বাট এই বছরে আরেকজনের নতুন করে আগে করি না, এবার করতেছি, তারটা আমি করতে গেছি, কিন্তু ওই যে প্রোফাইল করতে যাওয়ার পরে ওইখানে একটা ঝামেলা হচ্ছে, তার ওই যে কি ঝামেলা টিনটা হচ্ছে? ওইখানে অ্যাড হচ্ছে না। সেই ব্যাপারে কিছু হেল্প করতে পারেন? এই কি ট্যাক্সের কথা বলতেছেন ভাই না ভ্যাটের কথা হ্যাঁ, বলতেছেন? ট্যাক্সের কথা। আচ্ছা, আপনি হচ্ছে যদি না করতে পারেন এনবিআর এই যে আগারগা এনবিআর আপনি হচ্ছে লিফটের 7 ওইখানে 800 কত নাম্বার রুম, যে আপনি যে কাউকে তখন এখানে জিজ্ঞেস করলে আপনার এখানে সাপোর্ট দিয়ে দিবে, আপনি ডাইরেক্ট কাগজপাতি নিয়ে গেলে সলভ করে দিবে, ওইখানে ওদের আইটি উইংটা আছে, ঠিক আছে। তো টেকনিক্যাল জিনিসটা এখান থেকে সলভ করা যাবে না, টেকনিক্যাল যে প্রবলেম আছে, যার ধরেন ইউজার নেম হারিয়ে ফেলছেন, পাসওয়ার্ড মনে নাই, বা টিন নেওয়ার এই যে রুট দোকান থেকে টিন খুলছিলেন কি ইউজার নেম দেওয়া হয়েছে বা সিকিউরিটি কোড ইত্যাদি যত সমস্যা আছে, বা নাম ঠিক করতে হবে,
বা হচ্ছে আপনার এনআইডির সাথে মিল নেই, যত সমস্যা আছে আপনি ওখানে গেলে সাধারণত সলভ করে দিবে আপনার যদি ভ্যালিড কাগজপত্র থাকে। হ্যাঁ, ওকে। সো এখানে আমদানি পর্যায়ে এই ডিউটি ট্যাক্স ক্যালকুলেশনে আপনাদের কারো কোনো কোশ্চেন নাই, আই থিঙ্ক, রাইট? স্যার এখানে টিটিআই ক্যালকুলেশন করতে পারি, মানে 100-র মধ্যে 99 টাকা হচ্ছে টিটিআই 99.16, 93 না, এটাতে 93.16। হ্যাঁ, 93.6। এবার যদি আপনার এই পণ্যটার দাম যদি ধরেন 5,55,505 টাকা, আপনি ডাইরেক্ট এটা দিয়ে মাল্টিপ্লাই করলে পার্সেন্টেজ করলে আপনি পেয়ে যাবেন যে টোটাল ডিউটি ট্যাক্স আপনাকে কত দিতে হবে। স্বাভাবিক না, 100 টাকার উপর যে 93 টাকায় আপনি অতি নিয়ম করলেও তো বেরিয়ে যাবে একই, তাই না? এই জন্য টিটিআই থাকলে ডাইরেক্ট মাল্টিপ্লাই করলে পাওয়া যায় যে এটা ডিউটি ট্যাক্স কত। ধরেন আপনি একটা আমদানি করার প্ল্যান করতেছেন, আপনি এই পণ্যটার এইচএস কোড জানেন। এখন আপনি যদি জানেন যে এটার হচ্ছে পিআই ভ্যালু এত এবং হচ্ছে 1-2% মানে ল্যান্ডিং চার্জ এবং মানে আদার কনভার্সন রেট ইত্যাদি অ্যাড হবে, তার সাথে যদি আপনি টিটিআই মাল্টিপ্লাই করেন তাহলে তো আপনি বুঝতে পারবেন যে আমদানি পর্যায়ে আপনার কত টাকা ডিউটি ট্যাক্স দিতে হবে। তো এইভাবে তখন একটা একটা ধরে ক্যালকুলেশন করার কোনো দরকার হবে না। আপনি যদি ট্যারিফ শিডিউল ধরে ক্যালকুলেশন করতে যান, সিডি করতে আরডি করতে যাই, তাহলে এইভাবেই ফর্মুলা অনুযায়ী ক্যালকুলেশন করতে হবে। যদি আপনার কাছে টিটিআই থাকে তাহলে মাল্টিপ্লাই, ডাইরেক্ট টিটিআই দিয়ে মাল্টিপ্লাই করলে আপনি পেয়ে যাবেন তার কত টাকা ডিউটি ট্যাক্স আপনাকে পেড করতে হবে। ওকে, আমরা আগাই। পরে আমরা এখানে ছিলাম আমরা, আচ্ছা আমরা ছিলাম এখানে। আচ্ছা, তারপরে সিডিআরডি এগুলো তো বুঝলাম, এগুলো হয়ে গেছে অ্যাডভান্টেজ। এবার আসেন আমদানি কালে আগাম কর পরিশোধ ও সমন্বয়। আচ্ছা, ধারা 31 অনুযায়ী হচ্ছে আগাম কর ইম্পোজ করা হয়। করযোগ্য আমদানির উপর মূসক যে সময়ে ও পদ্ধতিতে আদায় করা হয় সেই একই সময় ও পদ্ধতিতে আগাম কর আদায় হবে। মানে এটা আইন করে দিচ্ছে আর কি। সেই আইন অনুযায়ী আপনার হচ্ছে এইচএস কোডের সাথে এই যে ভিত্তিমূল ট্যাক্সে এই কাস্টমসের যে ভিত্তিমূল এবি নির্ধারণ করা হয় তার উপর হিসাব করে আপনার একটু আগে দেখতে পেলাম যে আমরা কিভাবে ভ্যাটের হিসাব করি, সে একই পদ্ধতিতে একই সাথে একইভাবে আপনার হচ্ছে আগাম করও পরিশোধ করতে হবে এবং হিসাব করতে হবে। ঠিক আছে, ভ্যাটের ভ্যালুটাই হবে আগাম কর পরিশোধের মূল্য। ঠিক আছে, তারপর পণ্য আমদানিকৃত উপকরণের ক্ষেত্রে আগাম কর হবে 2%, অন্যান্য ক্ষেত্রে 7.5%, অনেক ক্ষেত্রে আবার থাকে না। ঠিক আছে, এই আর আগাম কর আপনি যখন আমদানি করবেন তার পরবর্তী 6 কর মেয়াদের মধ্যে রিটার্নের মধ্যে আপনি কাজকারী সমন্বয় নিতে পারবেন। আচ্ছা, এখানে আসলে দুইটা পার্ট। আচ্ছা, আমদানি পর্যায়ে আমরা আমদানির ক্ষেত্রে বিল অফ এন্ট্রিতে দুইটা জিনিস পাই। বলেন স্যার, ওই যে যেটা বললেন যে একটু স্যার নিচে আসেন স্যার, তাহলে একটু স্ক্রিনটা আমার এটা মিউট ছিল। ওই যে স্যার যেটা এখন বললেন না, ওই যে 2% যেটা পণ্য উৎপাদন লক্ষ্যে আমদানিকৃত উপকরণের ক্ষেত্রে আগাম কর 2%। এটার ক্ষেত্রে কিছু শর্ত পূরণ করে কিছু মানে এসআরও হুম, আনতে হয় বা এক্সাম্পশন করলে মানে এক্সাম্পশন অনেকে জি আবার স্যার, আগাম কর মাপ পাওয়ার জন্য কি জি এসআরও স্যার। আনতে হয়, যে কোম্পানি স্পেসিফিক ও বা আচ্ছা ইন্ডাস্ট্রি আচ্ছা আচ্ছা, স্পেসিফিক। বুঝতে পারছি এটা বুঝতে তো পারছি। সহজ না। হ্যাঁ, ও এসআরও যদি নিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে স্যার সেক্ষেত্রে এটা হম, বুঝতে পারছি স্যার। মাপও পাইতে পারেন বেতন এসআরও। বাট কোনো জি একটা ধরেন একটা পণ্য এক্সাম্পশন আছে ফার্স্ট শিডিউল অনুযায়ী, জি স্যার। তারপরও 5% এটি 7.5% কিন্তু আপনার উপর এটি আদায় করা হবে। ভ্যাট জি নাই তো কিসে, বুঝতে পারছি। ভ্যাট নাই, ভ্যাট এক্সাম্পশন কিন্তু ভ্যাটের ভিত্তিমূল তো হিসাব করা যাচ্ছে, ভিত্তিমূল হিসাব করা যাচ্ছে না। জি জি। ধরেন ভ্যাট নাই, আমি তো এখানে ভিত্তিমূলটা পেয়ে গেছি, ভিত্তিমূল পেয়ে গেছি না হ্যাঁ 153 হ্যাঁ টাকা। হ্যাঁ, আমার যদি 153। 15% ভ্যাট না আসে তাহলে 153 টাকার উপর 7.5% হারে ভ্যাট আসবে। অবশ্যই। তো এরকম এক্সাম্পশন পণ্যের ক্ষেত্রেও কিন্তু ভ্যাট আসতে পারে। ঠিক ও আছে, এরকম মনে করার কোনো সুযোগ নেই যে না আমার কাছে তো ভ্যাট জি নাই তাহলে আবার এটি আসবে কোত্থেকে, না আসবে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় একটা হ্যাসেল, একটা সবচেয়ে বড় একটা ঝামেলা। যেমন যারা আলু, পেঁয়াজ, আদা, রসুন বা জি এরকম মানে পণ্য মানে আমদানি করে যার উপর ভ্যাট নাই, তাদের হচ্ছে এরকম এটি ব্যালেন্সে জমতে থাকে, কারণ এটা সরবরাহ পর্যায়ে কি ভ্যাট নেই। আদা, পেঁয়াজ, রসুন এগুলো আপনি আমদানি পর্যায়ে ভ্যাট নেই, আপনি যখন বাংলাদেশে লোকাল মার্কেটে সরবরাহ করবেন বিক্রি করবেন তখনও ভ্যাট নেই। তাহলে হচ্ছে কি আপনি যে আমদানি পর্যায়ে 7.5% এটি দিয়ে আসছেন সেটা জি জি আপনি রিটার্নে হ্রাসকারী সমন্বয় নিতে পারবেন। হ্রাসকারী সমন্বয় হলে কি হবে,
রিটার্নের ফর্মুলা অনুযায়ী এটা আপনার ব্যালেন্স অ্যাড হতে থাকবে। তো এটা ও। ব্যালেন্স অ্যাড হতে থাকবে, ব্যালেন্স অ্যাড হলে তারপর এটাকে মানে রিফান্ডের জন্য আবেদন করা যায়, ঠিক আছে। এবং এটা বড় জটিল মানে নেওয়ার সময় এনবিআর খুব মানে ডাইরেক্ট নিয়ে নেয়। আপনার হচ্ছে আমদানি পর্যায়ে আপনি এটা পরিশোধ না করে তো আপনি পণ্য খালাস করতে পারবেন না। কিন্তু আপনি না যখন স্যার। আবার আপনি যখন ফেরত নেওয়ার জন্য আবেদন করবেন, বড় জটিল প্রক্রিয়া, এটা দিতে চায় না, বড় জটিল প্রক্রিয়া। বলে কি আপনি এটা পালন করছেন কিনা, খাতা আছে কিনা, চালান আছে কিনা, 4.3 দিয়েছেন কিনা, আপনি তো কমে দিচ্ছেন, আপনার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসেন, আপনার অডিট রিপোর্ট নিয়ে আসেন, নানাবিধ কাহিনী করে এগুলো খুব মুশকিল হয়। তবে দেয় মানে কিছু কন্ডিশন পাস করে দেন, এগুলো আদায় করতে হবে। স্যার এখানে আচ্ছা, যে স্যার, স্যার এখানে যেটা জমতে থাকে এই জমা টাকা দিয়ে কোম্পানির ট্যাক্সের উপরে যে মানে রিটার্ন দেয় ওটা কি করা যাবে কিনা? ট্যাক্সেরটা তো ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স ইনকামের উপরে যে, হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে তো দুইটা, একটা হচ্ছে এটি, এটি তো ইনকাম ট্যাক্সে নেওয়া যাবে না। এআইটি আছে না, সেম ভাবে এআইটি তো আপনি ট্যাক্সের সাথে ইয়ার এন্ডে আপনার প্রফিটের উপর প্রফিট ক্যালকুলেশন করে আপনি যে ট্যাক্সের স্ল্যাব অনুযায়ী যে ট্যাক্স পেয়েবল হবে, আপনি আমদানি পর্যায়ের সাথে অ্যাডজাস্ট করতে পারেন, ওকে স্যার। সেটা অবশ্যই করতে পারবেন। এখানে যে একটা পার্ট আছে, ধরেন আমরা যখন 4.3 ডিক্লেয়ার করব, আমরা কিন্তু তখন এই যে এই খরচগুলো বাদ দিব, অ্যাডভান্স, এআইটি, তারপর হচ্ছে যদি ভ্যাট, এগুলো কিন্তু বাদ দিব। এটা কি ডিক্লারেশন সমস্যা? এগুলো বাদ দিয়ে, হ্যাঁ 4.3 এগুলো বাদ দিব। ডিক্লারেশন। কারণ কি, হ্যাঁ হ্যাঁ 4.3 ডিক্লারেশনে, কারণ জি কি জি স্যার, জি স্যার। আমরা তো আগাম কর এটা তো আমি অ্যাডজাস্ট করতে পারতেছি, সো এটা দিলে তো মানে 4.3 কস্ট বেড়ে যাবে, এটা তো অ্যাড করা যাবে না। তার হচ্ছে এটাও তো আমি নিতে পারতেছি, তাই না, রিটার্ন নিতে পারতেছি। এআইটি আমি ইনকাম ট্যাক্সের সাথে অ্যাডজাস্ট করব। ভ্যালু এডেড ট্যাক্স যদি আমি রেয়াত নিই, তাহলে এটা আমি রেয়াত রেয়াত নেওয়ার যোগ্য হয়, তাহলে রেয়াত নিতে পারবো। তাহলে 4.3 কিন্তু এগুলো হিসাবে বাদ যাবে, হ্যাঁ, কস্টিং জি এর স্যার। পার্টে এগুলো আসবে। স্যার আমার এখানে একটি প্রশ্ন ছিল স্যার। জি বলুন। আমরা যে কর মেয়াদ হিসাব করি, যে পরবর্তী 6টি কর মেয়াদ, এইখানে আমরা যে এক কর মেয়াদ দিই, যেমন 15 তারিখ পরবর্তী মাসে, এই পরবর্তী মাসে 15 তারিখ নিয়ে কত মাস হইতে পারে স্যার এটা? না, আমি জিনিসটা বুঝে দিই, একটু মিউট করেন, হ্যাঁ একটু মিউট করেন, একটু মিউট করে রাখেন, হ্যাঁ। আচ্ছা, কর মেয়াদ বলতে বোঝায়, ধরেন এটা জানুয়ারি মাস, জানুয়ারি 25, জানুয়ারি মাসের মাস সংখ্যা 1 থেকে কত, 31, ফেব্রুয়ারি 25, এবার তো মনে হয় 28 গেছে, তাই না? মার্চ 1 থেকে কি 31, তাই না? থেকে 30। আচ্ছা, এটুকুই লিখলাম। তাহলে এইটা হচ্ছে আপনার এই বিটুইনে আপনি যখনই যে কোনো ডেটে আপনার আমদানি আসলে সেই মাস এবং তার পরবর্তী 6 কর মেয়াদ, জানুয়ারি আমি একটু টাইনা দিই, আচ্ছা আমি আর বাকিগুলো লাগলাম, একটু মিউট করেন, একটু মিউট করেন ভাই। আচ্ছা দেখেন, আপনি ধরেন জানুয়ারি মাসে ইম্পোর্ট করলেন, জানুয়ারি ধরেন 15 তারিখ আমদানি করলেন, এই তো এরকমই তো বলতে চাইছিলেন ভাই। এই কর মেয়াদ, এখানে কিন্তু বলা আছে সেই কর মেয়াদ, জিনিসটা ভালো করে পড়েন, সংশ্লিষ্ট কর মেয়াদ মানে কি, আপনি 15 তারিখ আমদানি করছেন, 15 তারিখ, জানুয়ারি 15 তারিখ, সরি, জানুয়ারি 15/1/25, এই তারিখে আপনি আমদানি করলেন, তাহলে এটা কোন কর মেয়াদে পড়ছে, সংশ্লিষ্ট কোন মেয়াদে পড়ছে,
জানুয়ারিতে পড়ছে তাই না? জানুয়ারি স্যার। আচ্ছা, তাহলে আমরা এতটুকু বুঝলাম সংশ্লিষ্ট কর মেয়াদ। সংশ্লিষ্ট কর মেয়াদ কি? যেই মাসে আমি আমদানি করলাম সেটা যে ডেটই হোক, যদি এটা 31 তারিখও আমার যদি বিল অফ এন্ট্রির ডেট পড়ে, তাহলে এটা আমি জানুয়ারিতে আনছি। 1 তারিখ পড়লেও জানুয়ারি মাস, 31 তারিখ পড়লেও আমার এটা কি সেই সংশ্লিষ্ট কর মেয়াদ। সংশ্লিষ্ট কর মেয়াদ বলতে এটাই বোঝাচ্ছে যে আমি বিল অফ এন্ট্রির গায়ে যেই মাস, যেই তারিখটা লেখা থাকবে, যেই মাসের যেই তারিখটা লেখা থাকবে, আমরা সেটাকে সংশ্লিষ্ট কর মেয়াদ বলবো। ঠিক আছে? তারপর কি বলছে? তৎপরবর্তী 6টি কর মেয়াদ। তাহলে এরপরে গুনেন 1 2 3 4 5 6 অগাস্ট। এই অগাস্ট পর্যন্ত আপনি, অগাস্ট মাসের রিটার্ন পর্যন্ত আপনি এটা রেয়াত নিতে মানে সমন্বয় করতে পারবেন। এটি মানে রেয়াতের ক্ষেত্রেও সেম, রেয়াত এবং এটির ক্ষেত্রেও সেম। আপনি জানুয়ারি মাসে যদি একটা পণ্য আমদানি করেন, সেটা আপনি জুন পর্যন্ত আপনি রেয়াত নিতে পারবেন, জুলাই পর্যন্ত, সরি জুলাই পর্যন্ত নিতে হবে। এটি সংশ্লিষ্ট কর মেয়াদ বা তৎপরবর্তী 6টি কর মেয়াদ। আপনি যে মাসে আনছেন আমদানি করছেন সেই মাসেও নিতে পারবেন, অথবা পরবর্তী 6 কর মেয়াদের মধ্যে আপনি নিতে পারবেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার ওই যে লোকাল পর্যায়ে যারা ম্যানুফ্যাকচারিং করে সেই ক্ষেত্রে কিছু প্রোডাক্টের উপরে তো ইএসডি আসে স্যার, হুম, এই আসতে পারে। ক্ষেত্রে স্যার এই এইচডি গুলো কি কোনোভাবে অ্যাভয়েড করা পসিবল? আইনে থাকলে কিভাবে অ্যাভয়েড করবেন যদি দ্বিতীয় তফসিলে হয়? যেমন স্যার শাওয়ার জেলে স্যার এইচডি আছে, হুম, কিন্তু স্যার সাবানের উপরে এইচডি নেই। নাই, শাওয়ার জেল এখন এটা এই একটু শাওয়ার লাক্সারি জেল, প্রোডাক্ট। আচ্ছা মানে কিন্তু এইটা অনেক কোম্পানিকে আমি দেখলাম স্যার প্র্যাকটিসিং এর ক্ষেত্রে আপনার শাওয়ার জেলটা সাবানের এইচএস কোড যেটা ওইটা ইউজ করতেছে, ওই মিস মানে ডিক্লারেশন করে, উইদাউট মিস এইচডি ফ্রি। ডিক্লারেশন করে, এটা মিস ডিক্লারেশন করে। উনি অডিটে ধরা খেলে ওনার উপর জরিমানা আরোপ করা হবে, এসডি আরোপ করা হবে, এসডির উপর সে সুদ আরোপ করা হবে, জরিমানা করা হবে ওনাকে। মিস ডিক্লারেশন, তো মিস ডিক্লারেশন করছে। আপনি মিস যখন সঠিক ডিক্লারেশন তো ডিক্লেয়ার অনেকগুলো করবেন, আছে। হ্যাঁ এটা করলে আপনি এটা অন্যায়, এটা তো আসলে না না, ওইটাই বললাম স্যার, মিস ডিক্লারেশন তো মানে হচ্ছে স্যার, এটা বিভিন্ন কোম্পানিতে হ্যাঁ হচ্ছে। হচ্ছে না, এটা জি স্যার। হলে কিন্তু আপনি অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। ভ্যাট অনলাইন সিস্টেমে যখন আপনি শাওয়ার জেল লিখবেন, ওটা সংশ্লিষ্ট এইচএস কোডটা দিবেন, অটোমেটিক্যালি কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। যেমন আইসক্রিম, আর আইসক্রিম ওলা কি অন্য এইচএস করে দিতে পারবে? আইসক্রিমের উপর আছে কি এসডিএস, কোনো সুযোগ নেই। সিগারেট এসডিএস দিতে পারবেন, এটা অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। মানে এখন হয়তো সে সাবান উৎপাদন করে দেখে ওই কিছু সাবানে দিয়ে পাস করে দিল, ঠিক আছে, জি স্যার। ওটা ধরতে পারলে জরিমানা আরো। জি স্যার। তারপর Okay. স্যার ওই যে আরো কিছু প্রোডাক্ট আছে যেগুলো হলো স্যার ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট, যেমন অলিভ অয়েল স্যার, এটা হুম, যদি ন্যাচারাল হয় সেই ক্ষেত্রে এইচডি নেই, এটার ভিতরে কোনো হুম। কেমিক্যাল ইউজ হলে সেই ক্ষেত্রে এইচডি আছে। এই শর্ত প্রোডাক্ট গুলো সাপেক্ষে স্যার, যেভাবে করা আছে সেটা আপনি এসডি অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই, আপনাকে এসডি তখন দিতেই হবে। হ্যাঁ, সে কোনো সুযোগ জি নেই। স্যার। ওকে, সো এই যে সংশ্লিষ্ট কর মেয়াদ বা তৎপরবর্তী 6 কর মেয়াদ, এটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা আবার প্যাচ লাগান না, কারণ এটা রেয়াতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। রেয়াত এবং হচ্ছে এটি সমন্বয়। আচ্ছা, আমরা শেষ করি, আরো অনেক কিছু পড়া আছে। আচ্ছা, এবার আমরা রিভার্সেস আজকে পড়াবো না, মনে রাখেন, এটা পরে আবার পড়াবো। রিভার্সেস এখন মাথায় ধরবেন আপনার। হ্যাঁ, কিছু স্যার বলছেন? একটা রিকোয়েস্ট ছিল জি, স্যার, একটা 2 ঘন্টা করে ক্লাস আর 1 ঘন্টা পারলে মাথার উপর দিয়ে যায়, ক্লাস টাইমটা একটু কমাই দিয়া ক্লাস এই সংখ্যাটা যে একটু বাড়ানো যায়। এটা অথরিটি বলতে পারবে, আমি আসলে টার্গেট নিয়েছি। স্যার, হুম, স্যার জুলাস ভাই যেটা বললো এটা স্যার করলে তো ভালো হয়, কারণ আমরা তো সারাদিন স্যার জানেন স্যার, এখন তো মাসের বছর ক্লোজিং স্যার, একটু অনেক চাপ স্যার। আন্ডারস্টুড, আর নভেম্বর আন্ডারস্টুড। ডিসেম্বর এটা স্যার এই 2 মাস স্যার বলে দিচ্ছে শুক্রবার শুক্রবার স্যার অফিসে যেতে হবে স্যার। এটা আপনারা বিশ সলিউশনকে বলেন, ওনারা এটা স্যার এটা একটু ওনাদের ই করলে এখতিয়ার। ক্লাস সংখ্যাটা বাড়িয়ে দিলে আমাদের জন্য সুবিধা হয় স্যার, তাহলে আমাদের প্রেশারটা একটু কম হবে, কারণ রিল্যাক্স ভাবে না করলে তো স্যার সমস্যা স্যার। তারপর কারণ স্যার আসলে আমি যে আলোচনা দেখেন যে এগুলো কিন্তু জি। কোনো কথা বাদ দিয়ে আগানো যায় না। না স্যার, বাদ দিয়ে স্যার আগানো যায় না, ওইটাই তো স্যার, এই জন্যই বললাম যে স্যার ক্লাসটা বাড়ায় দিয়ে
আপনার হচ্ছে টাইমটা কনজিউম হলো আর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে স্যার আমরা আলোচনাটা সুন্দর করে করতে পারলাম স্যার। শুনতে পারলাম। আচ্ছা আর ছেড়ে দিব, আর কয়েক মিনিট ছেড়ে দিব, খুব বেশি লঙ্গা করবো না। তো এই জন্য আজকে রিভার চার্জ আলোচনা করলাম না, রিভার চার্জটা না স্যার, নেক্সট ক্লাসের জন্য রেখে এটা দিলাম। স্যার নেক্সট ক্লাসে করেন স্যার। ইটস ভেরি ক্রিটিক্যাল। এটা স্যার এখন মানে বললে মানে ফ্রি মাথায় বললেও এটা মাথার উপর দিয়ে যায়। তো সেটা নেক্সট ক্লাসে বুঝাবো। এবার আসেন আমাদের যে ইনপুট ট্যাক্সের যে টপিকটা নিয়ে আলোচনা, জি তার মধ্যে এই রিটার্নের 10 থেকে 22 নোট পর্যন্ত কভার করবে। এটা মনে ওকে স্যার। রাখবেন, রিটার্নে পারচেসের সাথে 10 থেকে 22 পর্যন্ত। স্যার এটা তো রিটার্ন এই ভ্যাট রিটার্নের সময় স্যার। রিটার্নের, হ্যাঁ, জি স্যার, জি আমরা স্যার। পারচেস সাইডের রিটার্নের ও এই ও পার্ট 4 পারচেস অর্থাৎ ইনপুট ট্যাক্স আপনার জি যা স্যার, কিছু পারচেস করব নোট জি স্যার। নাম্বার 10 থেকে নোট নাম্বার 22 পর্যন্ত কভার করব। এখানে দেখেন ও আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তার জি মধ্যে আমাদের পারচেসের বা সরবরাহ গ্রহণ দুই রকম, প্রতিটা নোটের ক্ষেত্রে ভাগ করা আছে। জিরো রেটের ক্ষেত্রে দুই রকম ভাগ করা আছে, এক্সামটেডের ক্ষেত্রে দুই রকম ভাগ করা আছে, স্ট্যান্ডার্ডের জি ক্ষেত্রে দুই রকম ভাগ করা আছে। আদার দেন স্ট্যান্ডার্ড রেট মানে কি 15% এর নিচে যে রেট গুলো আছে এটা দুই ভাবে, জি লোকাল পারচেস আর ইম্পোর্ট করা জি আছে এই পর্যন্ত। তারপর আবার দেখেন আমরা বললাম লোকালের ক্ষেত্রে আরো দুইটা ভাগ করা যায়, একটা কি টার্নওভার ট্যাক্স। টার্নওভার জি যাদের কাছ থেকে নেবেন তাদের জন্য আলাদা এখানে সাপ্লাই গুলো এখানে নোটে দিতে হয়। তারপর হচ্ছে আনরেজিস্টার, মানে আপনি একদম খোলা বাজার থেকে কিনলেন যার ভ্যাটের কোনো নাম মানে রেজিস্ট্রেশন নাই বা টার্নওভার তালিকাভুক্তি না, তাহলে আপনার নোট নাম্বার 20 তে এন্ট্রি করতে হবে। আরেকটা হচ্ছে কি যে আপনি 21 এবং 22 এটা তাদের জন্য প্রযোজ্য যারা হচ্ছে যারা রেয়াত নিতে পারবে না। উপরের নোট নাম্বার এটার ক্ষেত্রে তো জিরো আর এক্সাক্টের ক্ষেত্রে তো ভ্যাট নাই, তাহলে 14 থেকে শুরু করে 18 এ পর্যন্ত, ঠিক আছে, রেয়াত নেওয়া যাবে আপনি স্যার। কিন্তু রেয়াত নিতে পারবেন। এটা একটু মনে রাখবেন, 14 থেকে 18 14 এ থেকে 18 পর্যন্ত, পর্যন্ত 18 এ পর্যন্ত আপনি রেয়াত নিতে রেয়াত। পারবেন। আর জি আর স্যার। বাকিগুলো রেয়াত নেওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে, বাকি আচ্ছা যা স্যার। আছে এগুলো রেয়াত নেওয়ার কোনো সুযোগ নেই। জি এখন কথা হচ্ছে যে আপনি ওই যে একটু আগে আমরা পড়লাম যে 6 কর মেয়াদের মধ্যে রেয়াত নিতে হয়। এখন কোনো কারণে যদি আপনি 6 কর মেয়াদের মধ্যে আপনি মানে রেয়াত নিতে ব্যর্থ হন, জি তাহলে স্যার। আপনাকে আবার ওই আপনাকে 21 বা 22 আবার ইনপুট করতে হবে, যে লোকাল হয় 21 এবং হুম ইম্পোর্ট হলে 22 এন্ট্রি করতে হবে। জি অথবা আপনি জানেন আপনি রেয়াত নেন, বাট আপনি জানেন যে এই আইটেমটা বা এই ম্যাটেরিয়ালটা আসলে রেয়াত নেওয়া উপকরণ না, এটা জি উপকরণ হিসেবে সংজ্ঞায়িত না, বা এটা উপকরণ না, আমার এর সপক্ষে আপনার ব্যাটের হুম চালান আছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি নোট 21 বা 22 এন্ট্রি করবেন, লোকাল হলে 21, ইম্পোর্ট হলে 22 এন্ট্রি। তাছাড়া যেসব কোম্পানি টোটালি মানে ইয়ে করে না, কি বলে, টোটালি আমদানি মানে রেয়াত নেয় না, টোটালি রেয়াত নেয় না, তাহলে জি তার তো হচ্ছে নোট নম্বর 14 থেকে 18 পর্যন্ত এগুলা হচ্ছে কি এন্ট্রি করার কোনো সুযোগ নেই, তাহলে সরাসরি তাকে কি করতে হবে 21 এবং 22 এন্ট্রি করতে মানে হবে। ওরা ওরা কি স্যার রেয়াজের পর্যায়ে পড়ে না স্যার এই কোম্পানিগুলো? মানে রেয়াত নেয় না বা রেয়াত নেওয়ার সুযোগ নাই বা সুযোগ নাই। জি রেয়াত স্যার, বুঝতে সিস্টেম পারছি। মানে অন্য কারণে বা যারা ইচ্ছে করে রিডিউসিং রেয়াত রেটে দিচ্ছে না। করে না স্যার, যারা রিডিউসিং জি, রেটে করে। রিডিউস রেট অনেকে চাইলেও যে আমি 15% করবো বা 73 দিব না, এটা তো কোম্পানির উপর ডিপেন্ড করে, বুঝছেন না? ধরেন জি আপনি স্যার। 15% সাপ্লাই দিবেন, আপনি মনে করলেন যে আপনি রেয়াত নিবেন না, কেন নিবেন না? কারণ আপনি ম্যানুফ্যাকচারিং করেন, কিন্তু আপনি স্যার। কি ব্যাটের কাগজপত্র মেনটেন করেন না, কোনো কিছুই ঠিক নাই, রেয়াতের জি যেগুলো শর্ত আছে পালন করেন না, এবার আপনি রেয়াত নিলেই তো ধরা, সব রেয়াত জি ইলিগেল হইলে, রেয়াত বাতিল হইলে 15 টাকার রেয়াত যদি বাতিল হয় 30 টাকা দিতে হবে আপনাকে, ডাবল ও হয়ে যায়, বাবা। ওহো। ঠিক আছে, তারপর সুদ তো আছে মাপ নাই। তো জি এই জন্য হচ্ছে আহ, সব কমপ্লায়েন্স মেনটেন রেয়াত কারণে যে প্রতিষ্ঠান 100% কমপ্লাই মেনটেন করে সেই কেবলমাত্র রেয়াত নিতে পারে। আর কমপ্লায়েন্স মেনটেন না করে ধরেন খাতাপত্র মেনটেন করে রেয়াত নেয়, তাহলে তার জন্য বিপদ, যখন অডিট হবে 15 টাকা রেয়াত দিলে সেটা তার উপর 30 টাকা বুঝতে পারছি। লাইবিলিটি চলে আসবে, স্যার ঠিক রেয়াদ আছে। নিলে 15 স্যার একটু বলি স্যার, রেয়াদ নিলে আপনি যেটা বলতেছেন আলোচনা হচ্ছে খুবই সুন্দর এবং প্রাণবন্ত হচ্ছে। এই যারা কমপ্লায়েন্স মেনটেন করে বা যে যে শর্তগুলো, এগুলো স্যার একটু আমাদেরকে একটু জানেন যে কি কি আসবে মেনটেন আসবে, করে। ডোন্ট ওয়ারি, জি স্যার, ডোন্ট জি ওয়ারি স্যার। অ্যাবাউট দিস। হ্যাঁ। আমরা জি সেকশন স্যার। 46 খুব মানে জি কেয়ারফুলি পড়বো। ওকে স্যার। সেকশন 46 এ হুম আমরা জি মানে পড়লে বুঝে যাবো রেয়াত কারা নিতে পারবে না। জি রাইট স্যার, রাইট। ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে। আরেকটা জিনিস স্যার একটা পার্চেজের কথা সাথে স্যার, একটা কোশ্চেন ছিল জি স্যার। ম্যানুফ্যাকচারিং কোম্পানি যখন রেয়াত নেয় না, কিন্তু তারা যখন এটা সাপ্লাই করে তখন যদি তারা মানে ব্যাটটা 15% ইয়ে থেকে মানে কেটে না, রাখে আর কি। ওইটা ঝামেলা আছে। আসলে প্র্যাকটিক্যালি এরকম নাই, ম্যানুফ্যাকচারিং সবাই আসে রেয়াত নেওয়া না হয়
আসলে এরকম কোনো পণ্য বাংলাদেশে আপনি পাবেন না যে একা উৎপাদন করে আর কেউ নাই, একমাত্র গোল্ডের ব্যবসা ছাড়া, মানে গোল্ড ম্যানুফ্যাকচার বা রিফাইনিং ছাড়া বসুন্ধরা আর কেউ নাই। এর হচ্ছে একদম মানে নিশ বিজনেস সে করতেছে একা একা। আর সকল প্রোডাক্ট আপনি যাই উৎপাদন করেন আপনার প্রতিদ্বন্দ্বী আছে। এখন আছে আপনি স্যার। যদি রেয়ার না দেন আপনার তো কষ্ট বাড়বে, কারণ আপনি তো হুম মার্কেটে টিকে থাকতে পারবেন না। আমি না বললাম স্যার। আর কি বোঝানোর জন্য ব্যাপারটা, বাট ইন প্র্যাকটিক্যাল এটা নাই, প্র্যাকটিক্যাল এটা নাই। আর আপনি ম্যানুফ্যাকচারিং করলে আপনাকে কখনই হচ্ছে অন্য রেটে আপনি দিবে না, আপনাকে 15% সাপ্লাই করতে হবে। 15% করতে হবে স্যার। হুম হুম হ্যাঁ, আচ্ছা। আরো কিছু এখানে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টের মধ্যে এই যে ডেবিট নোট যেটা আমরা আলোচনা করেছিলাম এটাও কিন্তু জি স্যার। পারচেসের সাথে ইম্পোর্ট ট্যাক্সের সাথে রিলেটেড, তাহলে নোট নাম্বার 26 ও এখানে আলোচনা আসবে। আরেকটা আলোচনা আসবে সেটা হচ্ছে আপনার ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টে অ্যাডভান্স ট্যাক্স পেড এট ইম্পোর্ট স্টেজ, আমদানি পর্যায়ে আমরা যে আগাম কর পরিশোধ করলাম সেটাও কিন্তু এখানে আমার ডাটাটা আসবে। ঠিক আছে, তো ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টে 30 নাম্বার নোট নিয়ে আমরা প্র্যাকটিস করব রিটার্নে, আর হচ্ছে আপনার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে আমরা ডেবিট নোটে 26 আলোচনা। ঠিক আছে, আর এই পার্টে তো আমরা বললামই পার্ট 4 এর ইন ডিটেইল। ওকে, স্যার তো কখন ক্রেডিট কিভাবে নোটটা ক্রেডিট নোট হচ্ছে solely relates to সেলস, পারচেজও আসে কিন্তু এটার প্র্যাকটিসটা খুব কম, তো এই জন্য আমরা আর বলছি না। সেলসের ক্ষেত্রে স্যার ক্রেডিট নোটটা ক্রেডিট নোটটা বেশি ডাইরেক্টলি তার রিলেটস দিকে। টু সেলস, সেলস এর জি ডেবিটও স্যার। হতে পারে। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে পারচেসের কি স্যার তাহলে ক্রেডিট নোট হবে না, হবে অবশ্যই হবে, কিন্তু ইন প্র্যাকটিক্যালি নাই। আমি এখনো পর্যন্ত কোনো কোম্পানিতে পারচেসের ক্রেডিট নোট পাই নাই আর কি, তো পড়ে না সব, কিছু ট্রানজাকশন আছে অ্যাভয়েড করে চলে লোকজন। ঠিক আছে, এটা অ্যাকাউন্টসেও চেষ্টা করে সবাই মানে অ্যাভয়েড করে চলার জন্য। জি স্যার। ঠিক আছে? স্যার স্যার এমনিতে একটা কোশ্চেন ক্রেডিট নোটটা যদি একটু ক্লিয়ার করতেন এই টপিকটা, মানে আসবে, ক্রেডিট ডোন্ট নোটটা ওয়ারি আসলে অ্যাবাউট দিস। কিভাবে? ক্রেডিট নোট সেলস এর ক্ষেত্রে আমরা আউটপুট ট্যাক্স যখন পড়বো ক্রেডিট নোট তখন চলে আসবে। So, আমরা আজকে আর স্যার একটা আলোচনা যাচ্ছে কোশ্চেন না, বলুন। ইনপুটটাই শেষ করেন স্যার। হুম, হুম। স্যার জি বলুন বলুন। স্যার যেটা আমি ওই একটু কথা বলতাম স্যার। রিফান্ডের কথা আমাদের বলছিলেন, ওয়ান বাই ওয়ান একজন তাহলে। স্যার যেটা রিফান্ডের কথা বলছিলেন হুম ওইটা হুম। স্যার আমি যদি চাই মানে আমার থেকে যেটা ব্যালেন্স আছে সেটা যদি চাই মানে অল্প অল্প করে রিফান্ড নিতে, ওইটা কি পারা যায় মানে নাকি না একসাথেই? না 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 না, রিফান্ড আসলে এভাবে তো করলে যে পরিমাণ খাটনি দিতে হয়, যে পরিমাণ হ্যাঁ স্যার। সুপারিশ হাবিজাবি দরকার হয়, আপনি চাইবেন তো পুরাটাই নিয়ে নিতে, ওইটা আবার আচ্ছা ভাগ করতে চায়। আচ্ছা আচ্ছা তো আবার ওকে স্যার, থ্যাংক ট্যাক্সেবল ইউ। সাপ্লাই যদি থাকে, আপনার যেটা সাপ্লাই করছেন সেটা যদি ভ্যাট থাকে তাহলে আপনি হ্যাঁ স্যার, ইয়ে করতে পারেন, আপনার সেলস এর সাথে অ্যাডজাস্ট করতে পারেন। ওকে স্যার, থ্যাংক ইউ। সো তাহলে আজকে শেষ করি, হ্যাঁ, আমি ডকুমেন্ট গুলো শেয়ার করে দিব, আপনার প্র্যাকটিস করেন। আর আমরা নেক্সট ক্লাসে আজকে ক্লাসের উপর ভিত্তি করে কিছু কুইজ নিব, যে আমরা যা আলোচনা করলাম এগুলোর উপর কুইজ নেব, হ্যাঁ, স্যার মানে মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপের। আমরা দেখবো আপনারা কতটুকু মনে রাখার চেষ্টা করেছেন। ওকে স্যার। তো কোনো কোশ্চেন না থাকলে শেষ করবো, যদি কোশ্চেন থাকে we can ঠিক আছে স্যার। discuss। স্যার আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম স্যার। জি জি বলুন। স্যার আপনি যে ট্যারিফের উপর একটা বইয়ের কথা বললেন স্যার, তো ট্যারিফের উপর লেখা কোন লেখকের বইটা স্যার ভালো হবে একটু বলবেন লেখক তাহলে? না, এটা কাস্টমস প্রতি বছর পাবলিশ করে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এরপরে এই পরিষ্কার অনলাইনেও পাবেন, বা হচ্ছে এই যে লিটন পাবলিকেশনে ওনাদের কাছে গেলে দেখবেন টেরিফের একটা বই আছে, তো প্রতি বছর ইয়া থেকে ওরা এক্সেলও পাওয়া যায়, অনেকের কাছে এক্সেলও আছে, ওইটা স্যার আমার প্রতি একটা বছরই ছোট আপডেট হয় কোশ্চেন এটা। ছিল। জি, স্যার কোশ্চেনটা হলো ওই যে 4.3টা কি মানে প্রতি মাসেই সাবমিট করতে হয়? নো এটার নো নো টাইম পিরিয়ড নো নো গুলো নো, কিরকম সিস্টেম? এটা হচ্ছে আপনি যখন একটা পণ্য নিয়ে আসলেন তখন প্রথমবার এটার মূল্য আপনি কত টাকায় বিক্রি করবেন, কত প্রফিট হবে সেটা আপনি জাজমেন্ট করে কস্টিং করে আপনি প্রথমবার সাপ্লাই করবেন। তারপর আপনার যদি ক্রয় মূল্য ইনক্রিজ হয়, ধরেন আপনার পরবর্তী মানে যখন ম্যাটেরিয়াল কিনে নিয়ে আসলেন তখন বা আমদানি করলেন আপনার দাম বেড়ে গেল, সেই মূল্যটা যদি 7.5% বেশি হয়, বেশি বেড়ে যায়, তখন আবার রিসাবমিট করতে হবে। আদারওয়াইজ এই যে সাবমিট করলেন এটা দিয়ে কন্টিনিউ চলবে, মানে একবার করলেই হয়, মানে রেট চেঞ্জ না হলে? রেট চেঞ্জ না হলে। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। এটা নিয়ে আলোচনা আসবে, এটা নিয়ে ক্লাস আসবে।
ওকে, লেটস ফিনিশ টুডে ফর টুডে। ওকে, আর যারা ইয়াটা স্যার করেন আমার নাই, একটু কথা ছিল, সেটা হচ্ছে জি আমাদের এখানে যে মানে দুজন ভাই মেবি হচ্ছে এই যে ক্লাসে 1 ঘন্টার কথা বললেন, বেসিক্যালি আসলে বিসিলেকশন থেকে মানে 10টা ক্লাসের মানে ওইভাবে পাবলিশ করা হয়েছে, তো আমার মনে হয় না যে তারা 20টা ক্লাস করবে, এইভাবে বাড়াবে। আর একটা বিষয় হচ্ছে আমাদের ক্লাস কিন্তু মানে রেকর্ডেড ভিডিওতে স্যার কিন্তু মানে 1.5 ঘন্টার মতোই থাকে, ঠিক আছে? কারণ ক্লাস স্টার্ট করতে করতে কিন্তু স্যার হচ্ছে 15-20 মিনিট চলে যায়, সবাই অ্যাটেন্ড করে বা হচ্ছে আসতে আসতে। তো 1 ঘন্টার যদি ক্লাস হয় আসলে তার মধ্যে দেখা যাবে স্যার মানে আরো 20 মিনিট হচ্ছে মানে এন্ডিং এবং ওপেনিং এ চলে যাবে, এই আর কি। তো দেখা যাবে স্যার আচ্ছা শুনেন, কোনো একটা আমরা টপিক চেষ্টা মেবি করব শেষ হবে যে না। আমরা চেষ্টা করব যে কিভাবে এটাকে সবকিছু মানে মাথায় রেখে আগানো যায়। হ্যাঁ, স্যার আমাদেরকে অসুবিধা নেই। জাস্ট পুরোপুরি জিনিসটা আয়ত্তে আনতে পারলে হলো, ওটা আপনার ক্লাস দরকার হলে হ্যাঁ, একটা যদি থেকে অসুবিধা ক্লাসগুলো নেই, একটু আর লং আমি হয় আসলে আমাদের তো, না না না, আমি হ্যাঁ, স্যার সবার শুন, উদ্দেশ্যে বলছি যে ক্লাসগুলো যদি একটু আন্ডারস্টুড, লং শুনেন হয়, ঠিক আছে? সো আমরা এটা একটু যদি, একটা হ্যাঁ আমরা যদি একটু কষ্ট শুনেন, করে টাইমটা দিই আর কি। 10টা ক্লাস তো অলরেডি, 3টে ক্লাস শেষ স্যার, আর 7টা ক্লাস, তো মানে আমরা যদি একটু কষ্ট করে মানে দেই, আবার বিশেষ করে রেকর্ডেড ভিডিও আছে, তো দেখা যায় যে ক্লাসে যদি একটু মানে সবসময় কনসেন্ট্রেশন নাও রাখা যায় ভিডিও দেখে বা আপনার লেকচার দেখে, স্যার পরবর্তীতে রিকভার করা যায় আর কি, এই। ওকে, এটা নিয়ে বাট চিন্তার আমরা একটু কিছু নাই। ভালোভাবে শিখতে চাচ্ছি শোনেন, বেসিক্যালি স্যার। চিন্তার কিছু হ্যাঁ নাই। হ্যাঁ, এটাই আর কি স্যার। আমার সাথে অ্যাটাচ থাকেন, টুকটাক পরবর্তী যখন প্রবলেম হবে ওমে আস্ক, এটা কোনো অসুবিধা নাই। আপনি হচ্ছে এখন যা আছে আমরা যেভাবে পড়াচ্ছি আমরা শুরু করি, শেষ করি, দেন আমরা ভবিষ্যতে প্রবলেম আর আসলে প্রফেশনাল বডিতে আসলে প্রবলেমের শেষ নাই। কখন কি প্রবলেম আসবে নতুন নতুন, এগুলো আসলে লিঙ্ক আপের মাধ্যমেই তখন জানতে হয় নলেজ। এখন হচ্ছে এটা হচ্ছে প্রিলিমিনারি একটা আইডিয়া, গাইডলাইন। তারপর কাজ করতে গেলে অনেক প্রবলেম হবে, সলিউশন হবে, সেটা নিয়ে চিন্তা কিছু নেই। ঠিক আছে, তাহলে আজকে বাই বাই, আল্লাহ হাফেজ। যারা অ্যাসাইনমেন্টটা ওই কেস স্টাডিটা করেন না তারা অবশ্যই নেক্সট ক্লাসে অবশ্যই জমা দেবেন ইনশাআল্লাহ। ওকে ভাই, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।